এই ছেলে, তুমি আবার আমাকে ফলো করছো? তোমাকে না কতবার নিষেধ করেছি আমার পিছু ঘুরবে না? এক্সকিউজ মি আপু, আপনি কি আমাকে বলছেন? তো তুমি ছাড়া আমার পেছনে ঘোরার মতো লোক আছে নাকি? একমাত্র তুমিই তো বেহায়া, নির্লজ্জ। আপু, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আপনি যাকে ভাবছেন আমি সে নই। এই ছেলে, একদম বোকা সাজার নাটক করবে না। তুমি যে কি বেয়াদব আমার ভালো করে জানা আছে। আপনার সত্যি ভুল হচ্ছে আপু। এই ছেলে, নিজেকে বেশি চালাক ভাবো? তুমি কি ভাবছো এমন ইনোসেন্ট সাজলে আমি তোমার প্রেমে পড়ে যাব? ঈশান এতক্ষণ চুপ ছিল, কারণ সে এনাকে চিনতে পারছে না। এদিকে মেয়েটা তো রীতিমতো ঝাড়ি দিয়ে যাচ্ছে ঈশানের। এবার রাগ হলো, সে ব্যঙ্গ করে বলল, আপনি কি নিজেকে খুব সুন্দরী ভাবেন নাকি? আপনার কি মনে হয় আপনার মতো বইরা মেয়েকে আমি প্রেমে ফেলতে যাব? কি বললে তুমি? আমি বুড়ো? তোমার এত বড় সাহস আমাকে বুড়ো বলো? তো বুড়োকে বুড়ো বলছি, এতে অপরাধ কি হয়েছে শুনি? শুনেন, আপনার মতো সিনিয়র ঝগড়াটে মেয়ের প্রেমে পড়ার শখ নাই আমার। তোমার এত বড় সাহস আমাকে ঝগড়াটে বলছো? একে তো এতদিন লাভ ইউ বলে মাথা খেয়েছো, এখন আবার এমন ঢং করছো মনে হচ্ছে জীবনে কখনো দেখোইনি আমাকে। এইবার একদম ঠিক কথা বলেছেন আপনি। সত্যি জীবনে কখনো আপনাকে দেখিনি। তোমার মতো অসভ্য ছেলের কাছ থেকে মিথ্যে কথা ছাড়া আর কি আশা করা যায়? এই বলে তুলি রেগে চলে গেল। আর ঈশান হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সব তার মাথার উপর দিয়ে গেল। একে তো চিনে না এনাকে, তার উপর কত মিথ্যা অপবাদ দিয়ে গেল। ইস, এত বড় অপবাদ নিয়ে ঈশান বাঁচবে কিভাবে? তুলি রেগে চলে গেল ওর বান্ধবীর কাছে। ওর বান্ধবী বলল, কি রে, তোকে দেখে মনে হচ্ছে মেজাজ খুব গরম। কি হয়েছে এই সাত সকালে? আরে তোকে বলেছিলাম না একটা ছেলে আমাকে খুব বিরক্ত করে। আজ যখন ছেলেটা আমার পেছন পেছন আসছিল, তখন আমি বললাম আমাকে বিরক্ত করবে না আর। ও মা, ছেলেটা আমাকে উল্টো ঝাড়ি মেরে দিল। সে বলে কি না আমাকে নাকি জীবনে প্রথম আছে দেখেছে। আমার মতো সিনিয়র বুড়িকে সে কেন প্রেমিক যাবে? তুলির কথা শুনে রুহি হাসতে হাসতে শেষ। এই প্রথম তুলিকে কেউ বুড়ি বলল। যেখানে সব ছেলেরা ওর জন্য পাগল, সেখানে একটা পিচ্ছি ছেলে ওকে এসব বলে ঝাড়ি দিল। ব্যাপারটা খুব ফানি লাগলো রুহির কাছে। রুহি হাসতে হাসতে বলল, কি বললি তুই? ছেলেটা তোকে এসব বলেছে? হ্যাঁ বলেছে, তবে আর বলছি কি, আমাকে বলে কি না আমি নাকি ঝগড়ুটে। কত বড় সাহস ভাব এই ছেলের! যেখানে পুরো ভার্সিটি আমাকে দেখলে ভয় পায়, আর সেইখানে এই ছেলে আমার সাথে রীতিমতো তর্ক করে গেল। বাব্বা, ছেলেটা কিন্তু আসলেই জোশ। যেখানে তোকে দেখলেই সবাই কুপোকাত হয়ে যায়, আর সেখানে ছেলেটাকে ইগনোর করলো। শুধু ইগনোর না, নাটক করছে। এতদিন পেছন পেছন ঘুরে যে দেখেছে পাত্তা দেয়নি, অমনি তার পুরো ঘোল পাল্টে ফেলেছে। এমন ভাব করছে যেন চেনেই না। হতে পারে ছেলেটা তোকে সত্যিই চেনে না। তুই হয়তো ওকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলেছিস। তোর কি আমাকে ইডিয়েট মনে হয়? ওটা ওই ছিল। ও কি ভাবছে আমাকে আমার চোখ ফাঁকি দিতে পারবে? কখনো পারবে না। এই তুলি কি জিনিস, ওকে হাড়ে হাড়ে বোঝাবো। আচ্ছা হয়েছে, আর রাগ করিস না। এখন চল যাই ক্লাসে। বাকি রাগ পরের জন্য তুলে রাখ। এই বলে দুজন ক্লাসের মধ্যে চলে গেল। লাইব্রেরি থেকে বের হয়ে ঈশান মাথা নিচু করে হাঁটছিল। মুখের এক্সপ্রেশন একদম যেন কেউ তার সব শান্তি কেড়ে নিয়েছে। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ, ও ভাই, দাঁড়া। মুখ এমন কেন? কারোর সঙ্গে আবার যুদ্ধ করেছিস নাকি? যুদ্ধ না ভাই, বরং যুদ্ধে হেরে গেছি মনে হয়। হেরে গেছিস মানে কার কাছে বল তো দেখি। এক বুড়ি আপুর কাছে। বুড়ি আপু মানে? বুড়ি আপু মানে? কবে থেকে তুই সিনিয়র মেয়েদের বুড়ি বলতেছিস? আরে ভাই, আজ এক আজব মেয়ের সাথে দেখা হলো। না চিনে না জানে, এসে বলল আমি নাকি ওর পিছনে পিছনে ঘুরি। আমি না বললাম জীবনে প্রথম দেখছি আপনাকে। সে উল্টা ঝাড়ি দিল, বলে আমি নাকি ওর প্রেমে পড়েছি। ভাই, তুই কপালে দাগ কেটে ফেলেছিস মনে হয়। সিনিয়র মেয়েদের সাথে তর্ক মানে আগুনে কি ঢালা। এখন বুঝবি কেমন ফাঁসলে। ভাই আমি কিছুই বুঝি না। মেয়েটা রাগে কাঁপতেছিল, মুখ লাল হয়ে গিয়েছিল, যেন আমি তার পুরনো শত্রু। আরে হয়তো ফুল হয়েছে, তুই অন্য কারোর জায়গায় ধরা খেয়েছিস। ঠিক তাই ভাবতেছি,
কিন্তু ভাই আজকে ওকে দেখার পর থেকে মাথা কাজ করছে না। রেগে আছি ঠিকই, কিন্তু মনটা কেমন গোলমাল হয়ে গেছে। ওরে বাবা, শুরু হয়ে গেছি ডেভিড, শুরু হয়ে গেছে দেখি। যতই বলিস রাগ হচ্ছে, আসলে মনটা খাইছে, তাই না? এইসব আজে বাজে কথা বন্ধ কর। ওই মেয়েকে আমি পছন্দ করব। ধুর, তার রাগ, তার চোখ, তার কথা সব একেবারে ঝড়ের মতো। ভাই রাগ তো ভালোই হয়েছে, এখন দেখি কবে ভালোবাসায় কনভার্ট হয়। ধুর, তুই যা, আমার রাগই কম হচ্ছে না। তুই আবার আগুনে তেল ঢালিস। আচ্ছা আচ্ছা চুপ কর, চল এখন ক্লাসে যাই। তোর সেই বুড়ি আপু আবার না ক্লাসে এসে তোকে দেখে আরো ছাড়ি দেয়। দিলে দিক, এবার আমি ওকে এমন উত্তর দিব মনে থাকবে সারা জীবন। এই বলে ঈশান আর আরাফ হাসতে হাসতে ক্লাসে ঢুকে গেল, কিন্তু ঈশানের চোখে তখনও ভেসে আছে তুলির রাগী মুখটা, আর মনে কেমন অজানা এক কাঁপুনি, যেন রাগের ভেতর কোথাও কিছু নরম, কিছু অজানা টান লুকিয়ে আছে। সকাল গড়িয়ে দুপুর নামছে, পুরো ভার্সিটি তখন শান্ত। ক্লাস শেষে সবাই প্রায় চলে গেছে, শুধু তুলি আর রুহি নিচে নামবে বলে দেরি করছে। তুলি একটু তাড়াহুড়ো করছিল, মুখে তখনও রাগ, মনে এখনও রাগের ঘটনার ঝাঁজ। আরে ধীরে যা তুই, সিঁড়ি ভিজে আছে। আমার সময় নেই রে, ওই পিচ্চি ছেলেটাকে আজ আবার দেখলে চুলের মুঠি ধরে। কথা শেষ হওয়ার আগেই তুলি ঝড়ের মতো সিঁড়ি বেয়ে নামতে লাগলো, আর সেই সময় ঈশান উল্টো দিক থেকে সিঁড়ি বেয়ে উঠছিল হাতে ফাইল নিয়ে। দুজনের মুখোমুখি সংঘর্ষ না হতেই দাপাস তুলির পা পিছলে গেল, আর মুহূর্তে সে সোজা ঈশানের উপর পড়ে গেল। ঈশান সময় না পেয়ে তাকে ধরতে গেল, কিন্তু ভারসাম্য হারিয়ে দুজনেই গড়িয়ে পড়ল সিঁড়ির নিচে। সবাই বলে দুর্ঘটনা কখনো কখনো ভাগ্যে লেখা হয়, কিন্তু এখানে দুর্ঘটনা নয়, বরং গল্পের নতুন অধ্যায়। কারণ পরের মুহূর্তে যা ঘটল তা দুজনের নিঃশ্বাস থামিয়ে দিল। তুলির ঠোঁট সরাসরি এসে ঠেকে গেল ঈশানের ঠোঁটে। দুজনেই একদম জমে গেল, সময় যেন থমকে গেল কয়েক সেকেন্ডের জন্য। ঈশানের চোখ বড় বড়, তুলির চোখ ভয় আর লজ্জায় একসাথে কাঁপছে। এক মুহূর্ত পর, এই ছেলে, তুমি আমাকে কিস করলে কেন? চুপ। কি বললেন আপু? আপনাকে কিস করতে আমার বইয়েই গেছে। আপনি নিজেই সিঁড়ি থেকে হুমড়ি খেয়ে আমার গায়ের উপর পড়লেন, এখন আবার আমাকেই দোষ দিচ্ছেন। মুখ বন্ধ করো। আমার উপর পড়ার পর এখন উল্টো আমাকেই দোষ দিচ্ছ। না মানে আপনি কি ভাবেন আপনি এমন কোনো বিশ্ব সুন্দরী যে আমি আপনাকে কিস করতে যাব? আমার তো মনে হয় আপনি সুযোগ বুঝে কাজটা করে ফেললেন। কি বললে তুমি? আমি নাকি তোমাকে কিস করেছি? একদম ঠিক বলেছি। আপনি নিজেই আমার উপর পড়লেন, ঠোঁট লাগালেন, এখন আবার নাটক করছেন যেন আমি আপনার ইজ্জত লুটে নিয়েছি। তোমার এই সাহস হলো কিভাবে আমার নামে এসব ডিন অফিসে অভিযোগ করব? করুন আপু, অভিযোগ লিখবেন যেন আমি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে এক ছাত্রের উপর পড়লাম আর তার ঠোঁটে আমার ঠোঁট লেগে গেল। ভাবতেই মজা লাগছে কেমন রিপোর্ট হবে। তুমি একদম অসভ্য। এমন নির্লজ্জ ছেলে আমি জীবনেও দেখিনি। আর আমি এমন ঝগড়াটে আপু দেখিনি যে নিজের ভুল ঢাকতে গিয়ে অন্যকে দোষ দেয়। চুপ করো তুমি। আপনি আগে চুপ করেন আপু, না হলে আবার হুমড়ি খেয়ে আমার উপর পড়বেন। এই ছেলে, আমি তোমাকে একটাও কথা বলতে দিব না। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, পরের বার নামার আগে ভালো করে সিঁড়ি দেখে নামবেন। আমার গায়ের উপর নামার জন্য আগে থেকে বুকিং দিতে হবে কিন্তু। আমি তোমাকে মেরে ফেলবো। আগে ধরেন আপু, ধরতে পারলে মারেন। তুলি পেছন থেকে ব্যাগ ছুঁড়ে মারল, কিন্তু ঈশান তখন হাসতে হাসতে করিডোরের শেষ প্রান্তে চলে গেছে। তুলির মুখ লাল হয়ে উঠেছে, রাগে, লজ্জায় আর একটু অজানা অস্বস্তিতে। কি হলো রে তুই? সবাই বলছে তুই নাকি সিঁড়ি থেকে পড়ে গেছিস। কিছু হয়নি রে, একটা গাধা ছেলের উপর পড়ে গিয়েছিলাম, তাতে ওর অনেক সুখ। গাধা? নাকি কেউ মনে জায়গা করে নিয়েছে, বুঝলি? চুপ, একদম মুখ বন্ধ করো। তুলি চলে গেল ঝড়ের মতো, কিন্তু মনটা যেন ঝড়ের চেয়েও বেশি অশান্ত। ঠোঁট দুটো এখনও কাঁপছে, বুকের ভেতর অদ্ভুত ধুকপুকানি। অন্যদিকে ঈশান ক্লাসের দিকে হাঁটছে, মুখে সেই একই দুষ্টু হাসি। সিনিয়র আপু, খেলা কিন্তু এখন শুরু হলো।
রাত গভীর, বারান্দার পর্দা হালকা দুলছে, চাঁদের আলো জানালা পেরিয়ে তুলির মুখে পড়ছে। সে বিছানায় বসে আছে, হাতে ফোন, কিন্তু চোখ স্থির দূরে কোথাও। মনে ভেতর আজ যেন অজানা এক যুদ্ধ চলছে। 2 দিন আগেও যে ছেলেটা আমার পেছনে ঘুরে ঘুরে বলতো আই লাভ ইউ আপু, একবার তাকাও না আপু, সেই ছেলেটা আজ এমন অভিনয় করছে যেন জীবনে আমাকে চেনেই না। এতদিনের নাটক করছিলে নাকি? তুলির কণ্ঠে ঝাঁজ, কিন্তু চোখে একরাশ বিভ্রান্তি। বুকের ভেতর কেমন অচেনা কাঁপুনি। সে জানে রাগে তার শরীর গরম হয়ে উঠছে, কিন্তু তবুও ভাবনা থামছে না। না, কিছু একটা আছে। এভাবে কেউ বদলে যেতে পারে না। ওর মতলবটা অন্য কিছু। ও কি আমাকে বোকা বানাতে চায়? না, হয়তো কোনো খেলায় মেতেছে। তুলির দৃষ্টি এক মুহূর্তের জন্য জানালার বাইরে থেমে যায়। দূরে কুকুরের ডাক, হালকা বাতাসে শাড়ির আঁচল তুলে ওঠে। ঠিক তখনই মনে পদ্মায় ভেসে ওঠে সেই বিকেলের দৃশ্য, সিঁড়ির ধাপ, হোঁচট খাওয়া, তারপর সেই অপ্রত্যাশিত মুহূর্ত। ঠোঁট, ঠোঁটের সাথে ঠোঁট। মুহূর্তেই তুলির শরীর হালকা কেঁপে উঠল। তার বুকের ভেতর ধক শব্দটা যেন আরো জোরে শোনা যাচ্ছে। গাল লাল হয়ে উঠেছে, চোখে মিশে গেছে একরাশ লজ্জার রাগ। না না, এইসব ভেবে লাভ নেই। ওই ছেলেটা ইচ্ছে করেই এসব করেছে। নাটক করছে যাতে আমি দুর্বল হয়ে পড়ি। আমার সাথে লাগতে এসেছো তো? আমি তোমাকে বোঝাবোই তুলি কি জিনিস। তুলির চোখে তখন জ্বলে উঠেছে প্রতিশোধের আগুন। ঠোঁট শক্ত করে চেপে ধরল, যেন প্রতিজ্ঞা করছে আগামীকালই তার মুখে সেই হাসিটা মুছে দেবে সে। রাতটা ধীরে ধীরে নেমে এলো, কিন্তু তুলির মনে ঝড় থামল না। ঘরের আলো নিভে গেল, তবু ওর মনে চলতে থাকলো সেই একই চিন্তা। ওর চোখে ওই অবজ্ঞার দৃষ্টি আমি ভুলবো না। পরের দিন সকালটা ছিল অদ্ভুতভাবে সুন্দর। রোদে ঝিলমিল আকাশে হালকা বাতাস, পাখির ডাক, কিন্তু তুলির মুখে সকালটা তেমন সুন্দর নয় একদমই। চোখে ঝড়, মুখে আগুনের ছায়া, সারা রাতের ঘুম উড়ে গেছে, আর মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে শুধু সেই ছেলেটা। তুলি হাঁটতে হাঁটতে মনে মনে ভাবে, আজ দেখি কালকের পর থেকে তার সাহস কত দূর যায়। আমার সঙ্গে মজা করবে, আবার নাচেনার ভান করবে। আমি তুলি এসব সহ্য করতে পারি না। তুলি ভার্সিটি গেট পার হতেই দূরে একটা ভিড় চোখে পড়ল। কয়েকজন ছেলে হাসাহাসি করছে, কারো হাতে কফি কাপ, কেউ আবার ফোনে কিছু দেখাচ্ছে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে সেই পরিচিত মুখ। সে হেসে হেসে কিছু বলছে, আর রুবেল আর বাকি বন্ধুরা তাতে হাসতে হাসতে পাগল। ঈশানের চোখে তখন একরাশ প্রশান্তি, যেন জীবনের কোথাও চিন্তা নেই। হঠাৎ তুলির চোখে চোখ পড়তে সে তাকে ইগনোর করে অন্যদিকে তাকালো। তখন সেই শান্তির মধ্যে হঠাৎ তুলি প্রবেশ করলো। তাদের দিকে এগিয়ে আসছে তুলি। চোখের দৃষ্টি এমন যে দূর থেকে দেখলেও মনে হয় আগুন ছিটাচ্ছে। তোমার এত বড় সাহস হলো আমাকে ইগনোর করার? সবাই এক মুহূর্তে থেমে গেল, হাসি থেমে গেল, পরিবেশ নিস্তব্ধ। ঈশান হালকা ঘাড় ঘুরিয়ে তুলির দিকে তাকালো, তারপর আবার ধীরে মুখ ফিরিয়ে নিল, যেন ওর কথায় কোনো মূল্য নেই। এই, আমি তোমার সাথে কথা বলছি, শুনতে পাচ্ছ না তুমি? শুনতে পাচ্ছি আপু, কিন্তু আপনাকে ইগনোর করব কেন? আপনার সঙ্গে কি আমার আগে কোনো সম্পর্ক ছিল যে এখন না চিনে আমি ইগনোর করছি? চারপাশে চাপা হাসির শব্দ উঠল। তুলির মুখ লাল হয়ে গেল রাগে। এই ছেলে, তুমি কিন্তু বেশি বেশি করছো। না আপু, আমি না বেশি করছি না কম করছি। আপনি নিজেই যেচে পড়ে এসেছেন এখানে। আমি তো শুধু আমার বন্ধুদের সাথে কথা বলছিলাম। যেচে পড়ে এসেছি আমি? তুমি নিজেকে কি ভাবো হ্যাঁ, যে আমি তোমার কাছে পাত্তা পেতে আমি আসবো? আপনি তো বললেন আপনাকে ইগনোর করেছি, মানে আপনি আশা করেছিলেন আমি তাকাবো, কথা বলবো, হাসবো, না করলে ইগনোর। তাহলে তো আমাকেই বলছেন আপনার গুরুত্ব কতটা। তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি সীমা ছাড়াইনি আপু, বরং আপনি নিজেই সীমা ভাঙছেন। আপনার রাগের বাষ্পে পুরো ক্যাম্পাস গরম হয়ে গেল মনে হয়। রুহি দূর থেকে সবকিছু দেখছিল। সে দৌড়ে এসে তুলির হাত ধরে টানলো। তুই আবার ওর সাথে রাগ করে কেন ঝামেলা করছিস? সব ছেলেরা দেখছে। দেখুক, আমি পাত্তা দেই না। এই ছেলেটার মুখের দেমাগ নামাতে হবে আমাকে। আপনি ঠিকই বলেছেন আপু, সবাই দেখছে, তাই বলছি এত রাগ করলে কিন্তু ভাববে আপনি সত্যি আমার উপর ফিদা। তুমি চুপ করো।
আপনি আগে একটু ঠান্ডা হন, না হলে আবার সিঁড়ি বেয়ে নামতে গিয়ে আমার গায়ের উপর পড়বেন, তাতে আবার অভিযোগ আমার ঘাড়ে। তুলি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, মনে হচ্ছে এখনই ফেটে পড়বে, কিন্তু পরের মুহূর্তের জন্য সে ঘুরে দাঁড়িয়ে রুহিকে নিয়ে চলে গেল। চুল উঠছে, চোখে আগুনের শিকা। পেছন থেকে আর ফিস ফিস করে বলল, ভাই এখন তুই কপালে আগুন ঝেলে ফেলেছিস মনে হয়। এই মেয়ের চোখে যে রাগ দেখেছি, কাল পর্যন্ত বাঁচবে কিনা সন্দেহ। রাগের পেছনে একটা মজা আছে ভাই। যে মেয়ে রাগে কাঁপে সে একদিন ভালোবাসায়ও কাঁপে। আর দূরে দাঁড়িয়ে তুলি শুনে ফেলল সেই কথা। তার মুখে রাগ জমে গেল আরও বেশি, কিন্তু বুকের ভেতর ধকধক কেমন যেন বেঁধে গেল। তুলি আবার ফিরে আসলো। তুলির বুকের ভেতর তখন আগুন জ্বলছে। আশপাশে যারা দাঁড়িয়ে ছিল সবাই থম মেরে তাকিয়ে আছে তাদের দিকে। ঈশান একটাও কথা না বলে দাঁড়িয়ে আছে, মুখে হালকা একটা ব্যঙ্গ মিশ্রিত হাসি। ওর সব কিছু জানা, অথচ কিছুই বলছে না। তুমি এমন করে আমার সাথে আচরণ করছো কেন? আমি তোমাকে কিছু বলেছি? আমি কিছু বলিনি তো, আপনি নিজে এসে শুরু করেছেন। তুমি তুমি ঠিক আমার সাথে লাগতে এসেছো, তাই না? আপনার মতো সিনিয়র মেয়েরা তো সাধারণ ছেলেদের সাথে লাগতে যায় না, হয়তো আজ ব্যতিক্রম করলেন। ঈশানের ঠান্ডা গলায় এমন তাচ্ছিল লুকিয়েছিল যা তুলির বুকের ভেতর ঝড় তুলো। সে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলো, তারপর হঠাৎ বলল, তুমি মনে করো আমি চুপ থাকবো? ভুলে গেছো আমি তুলি রহমান। আমি ঠিক বুঝে নেব তোমার এই নাটকের পেছনে আসলে কি আছে। এই বলে তুলি ঝট করে ঘুরে চলে গেল। পেছনে ঈশানের বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো, কিন্তু ঈশানের চোখে তখন সেই হাসি নেই, আছে একরকম রহস্যময় ভাব। সে চুপচাপ তুলি চলে যাওয়া দেখছিল, ঠোঁটে মৃদু একটা কথা ফিসফিস করে বলল, তুমি যত রাগ করছো ততই জড়িয়ে যাচ্ছ তুলি রহমান। দুজনেই হয়তো সেটা বুঝতে পারেনি। এই অদ্ভুত রাগ, মান, অভিমান আর ঠান্ডা প্রতিশোধের ভেতরই জন্ম নিচ্ছে এক নতুন সম্পর্কের শুরু, যেখানে রাগ মানে শুধু রাগ নয়, বরং একরাশ না বলা অনুভূতি। ক্লাসরুমে তখন দুপুরের হালকা আলো, সবাই নিজেদের মতো ব্যস্ত। কেউ নোট নিচ্ছে, কেউ হাসাহাসি করছে। তুলি জানালার পাশে বসে আছে, মুখটা কেমন যেন গম্ভীর, চোখে এখনও সেই সকালের রাগটা ভাসছে। ঠিক তখনই রুহি এসে চুপচাপ তুলির পাশে বসে পড়ে। এই তুলি, একটা কথা জিজ্ঞাসা করি? কি কথা? তুই একদিন আমাকে বলেছিলি না রাস্তায় একটা ছেলে তোর পিছনে টিস করতে করতে যাচ্ছিল, তুই তখন ওকে সবার সামনে অপমান করেছিলি? হ্যাঁ বলেছিলাম তো। ওই যে ছেলেটা, ওই কি সেই ছেলে? তুলি মুহূর্তের জন্য চুপ হয়ে গেল, চোখে কেমন একরাশ পুরনো আগুন ফিরে এলো। তারপর নিচু কণ্ঠে বলল, হ্যাঁ রুহি, তুই ঠিকই ধরেছিস। ওই সেই ছেলে, সেই একদম বেয়াদব। রাস্তায় আমার পেছনে ঘুরতো, টিস মারতো, উল্টাপাল্টা কথা বলতো। আমি সবার সামনে ওর জুতো পেটা করেছিলাম, আর আজ সেই ছেলেটা আমার সামনে দাঁড়িয়ে বলছে সে আমাকে চেনেই না। কি? ওর এত বড় সাহস? তোকে না চেনার ভান করছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবি না রুহি, এরা সবাই মুখোশ পরে চলে। নিশ্চয়ই কোনো কারণ আছে, কেউ এমন করে বদলে যায় না। রুহি তাকিয়ে থাকে তুলির মুখের দিকে, যেখানে এক অদ্ভুত মিশ্র রাগ, অবিশ্বাস আর গভীর চিন্তা। তুই ভাবছিস ওর কোনো প্ল্যান আছে? অবশ্যই আছে, হয়তো ওর উদ্দেশ্য অন্য কিছু, আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে। কিন্তু আমি খুঁজে বের করব রুহি, আমি জানবো এই ছেলে আসলে কে। রুহি অবাক চোখে তাকিয়ে রইল তুলির দিকে, আর এই কথাগুলোতে ছিল এমন এক দৃঢ়তা যা আগে সে কখনো দেখেনি। আর তুলির চোখে তখন ঝিলিক দিচ্ছে একরাশ রহস্য। মনে হচ্ছে সে এখন শুধু রাগ নয়, এক ভয়ঙ্কর কৌতূহলে আটকে গেছে। সূর্য তখন পড়ন্ত। ভার্সিটির শেষ ক্লাস শেষ করে সবাই দল বেঁধে বের হচ্ছে, কিন্তু ঈশান আজ কেমন যেন চুপচাপ। ওর বন্ধুদের ডাকে সাড়া না দিয়ে ধীরে ধীরে ভার্সিটির গেট পেরিয়ে হাঁটতে থাকে এক একা। ওর চোখে আজ অন্যরকম এক নিস্তব্ধতা, পথটা যেন ওর পায়ের চেনা। শহরের শেষ প্রান্তে একটা পুরনো কবরস্থান। ভেতরে ঢোকার সাথে সাথে বাতাসটা ভারী হয়ে আসে,
পাখির ডাক থেমে যায়। ঈশান থেমে দাঁড়ায় একটা নির্জন কবরের পাশে। পুরনো মাটির ওপর শ্যাওলা জমেছে, নাম লেখা প্রায় মুছে গেছে। ঈশান ধীরে ধীরে বসে পড়ে মাটিতে, চোখ দুটো ভিজে যায় এক অজানা কষ্টে। তুই আমাকে ছেড়ে চলে গেলি কেন রে? তুই তো জানতিস তোকে ছাড়া আমি কিছুই না। তুই জানিস না প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এখনো তোর নাম ধরে ডাকি। তুই কি একবারও ভাবিসনি আমি কিভাবে বাঁচবো তোকে ছাড়া? ঈশানের কণ্ঠটা কাঁপছে, কাঁধ কাঁপছে কান্নায়। তার দুহাত মাটির উপর, যেন সেই মাটি থেকেই সে উত্তর খুঁজছে। হালকা বাতাস বয়ে যায়, মনে হয় প্রকৃতিও ওর কষ্ট বুঝে নিঃশব্দ হয়ে গেছে। ঠিক তখনই গেটের আড়ালে দাঁড়িয়ে আছে তুলি। সকাল থেকে ও ঈশানকে ফলো করছিল, ভেবেছিল কোথায় যায় এই ছেলে, কি রহস্য লুকিয়ে রাখে। কিন্তু যা দেখলো তাতে যেন বুকটা কেমন জানি হালকা ধক করে উঠল। ও আসলে কবরস্থানে? ওর কে মারা গেছে যে এত কাঁদছে? যে ছেলেটা এত রাগী তর্কবাজ এমন শান্ত আর অসহায় হয়ে গেল কিভাবে? তুলি আবারও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ঈশানের চোখে কষ্টটা এত সত্যি ছিল যে তার রাগটা এক মুহূর্তের জন্য হারিয়ে গেল। কিন্তু তারপরে মাথা নেড়ে নিজেকে সামলে নিল। হয়তো ওর খুব কাছের কেউ, হয়তো কোনো আপনজন। কিন্তু ও এত লুকিয়ে এসেছে কেন? ওর ভেতরে আসলে কি লুকোনো আছে? তুলি আস্তে আস্তে পিছিয়ে যায়, গেটের বাইরে গিয়ে একবার পেছন ফিরে তাকায়। ঈশান তখনও কবরের পাশে বসে, দু চোখে অশ্রু জমে আছে। সূর্য পুরোপুরি ডুবে গেছে এখন। কবরস্থানের বাতাসে একটা শীতল রহস্যের গন্ধ ছড়িয়ে আছে। তুলির মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ও আসলে কে? ও কাকে হারিয়েছে? আর কেন যেন ওর কান্নাটা তুলির বুকের ভেতরটা কেমন টনটন করে তুলছে। সে জানে না এই কান্নার পেছনে এমন এক গল্প আছে যা একদিন ওর নিজের জীবনটাই পাল্টে দেবে। ঈশান যখন বাড়ির গেট দিয়ে ঢুকলো, সারা রাতের ক্লান্তি আর কষ্ট তার চোখে স্পষ্ট। ঘরের ভিতরে শান্তি নেই, বুকের ভেতর ধকধক করছে আর হাত দু চোখ কেঁপে উঠছে। ঈশানের মা কিচেনের পাশ থেকে তাকিয়ে রইলেন, চোখে একটা মিশ্র অনুভূতি, দুশ্চিন্তা আর মায়া। বাবা, তুই কি আজ ওর কাছে গেছিলি? ঈশান হঠাৎ মায়ের দিকে গিয়ে জড়িয়ে ধরে, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে, গলার বাঁধন ছিঁড়ে যায়। কেন চলে গেল মা? কেন আমার কাছে কিছুদিন থাকতে পারলো না? আমি কি পারতাম না ওর পাশে থাকতে মা? শুধু একটু, কিছুটা। মায়ের চোখ ভিজে আসে। সে ধীরে ধীরে ছেলের চুলে হাত বোলায়, শান্ত স্বরে বলে, সব কিছুই আল্লাহর নির্ধারিত বাবা। আল্লাহ হয়তো চায়নিও পৃথিবীতে থাকুক, হয়তো এমন কিছু লেখা ছিল যা ও যদি পৃথিবীতে থাকতো সেটা সম্ভব হতো না। সেই সব চিন্তা করছিস, সেটা সব ব্যর্থ হতো না। এইটা শুধু এক আল্লাহর পরিকল্পনা। ঈশান মার বুকের কাছে মাথা রাখে, কাঁদতে কাঁদতে চোখ মুছে। বাবা, হাত মুখ ধুয়ে নে, খেতে দি। আর মনে রাখিস, আমরা বেশি বড় লোক না, আমরা সাধারণ, তবে হৃদয় বড়। যে হৃদয় বড় তার ওই কষ্ট অন্যের জন্য আরো গভীর। ঈশান চোখ বন্ধ করে থাকে। মায়ের কথা শুনে মনটা কিছুটা শান্ত হয়, কিন্তু বুকের ভেতর কষ্ট আর নীরব ক্ষত এখনও আশ্রয় আছে। পরের দিন সকালটা ভার্সিটিতে, আকাশটা ঝকঝকে, কিন্তু তুলির চোখে কিছু ঝকঝকে নেই, বরং আগুনের ঝলক। সে ভার্সিটির গেট পেরোনোর সাথে সাথে চোখ পড়ল দূরে দাঁড়িয়ে থাকা ঈশানের দিকে। কি ব্যাপার, তুমি কালকে ভার্সিটি শেষে কবরস্থানে কেন গিয়েছিলে? আপনি কিভাবে জানলেন? আপনি কি আমাকে ফলো করছেন নাকি? হ্যাঁ জানি কোনোভাবে। আগে উত্তর দাও। আপনাকে আমি কেন উত্তর দিতে যাব? আমি তো আপনার কে? আর আপনার লজ্জা নেই নাকি সিনিয়র একটা মেয়ে হয়ে জুনিয়র ছেলের পিছু পিছু ঘুরতে? মুখ সামলে কথা বলো, আমি তোমার পিছু পিছু ঘুরি না। ও, তাই যদি না ঘোরেন তাহলে জানলেন কিভাবে আমি কখন কোথায় যাচ্ছি? আপনি তো দেখছি ভীষণ ডেঞ্জারাস মেয়ে। এই কবে থেকে আমার পিছু নিয়েছেন? এই ছেলে, আমি তোমার পিছু কবে নিলাম? এতদিন ধরে তুমি আমার পেছনে আসছো আর এখন আমার উপরে দোষ চাপাচ্ছ? ভালোই তো। দেখুন আপু, আমি আপনাকে চিনি না, আপনার পিছু নেব কোন দুঃখে? তুলির চোখে রাগার অবিশ্বাসের ঝলক, ঈশানের চোখে ঠান্ডা কিন্তু লুকানো একরাশ আবেগ। কথার মধ্যে দুজনের মধ্যে একটা অদ্ভুত চাপ তৈরি হলো।
তুমি কবে বুঝবে এই তুলি কারোর পেছনে পড়ে ভিজে যায় না? তুমি যতই চেষ্টা করো, মনে রাখবে আমি সহজে মাথা নিচু করি না। আপনি ঠিকই বলছেন আপু। আমি যত চেষ্টা করি দূরে থাকতে, ততই আপনি আমার কাছে চলে আসেন। এখানে আমার দোষ কোথায় বলুন তো? তোমাকে আমি দেখে নিব। এই মা, কি বলছেন? এতক্ষণ ধরে দেখেও হলো না, তাহলে কোন রুম বুক করব নাকি, যাতে আরো ভালোভাবে দেখতে পারেন? বেয়াদব ও অসভ্য, তোমাকে আমি মেরেই ফেলবো। ক্লাসের মধ্যে যে উত্তাপ বজায় ছিল তা মুহূর্তের মধ্যে চরমে উঠল। তুলির আগে চোখ ফাটিয়ে এক তাৎক্ষণিক থাপ্পড় মারার প্রস্তুতি নিল। ক্লাসরুমে যেন বিদ্যুতের সঞ্চার। সব ছাত্রছাত্রী চমকে তাকালেন। কোন দিকে ঝড় উঠবে সেটা দেখতে। তুমি কি সাহস করে? কিন্তু ঈশান এমনিতেই যে কোনো চমক আনতেই ভালোবাসে। সে হাত ঝট করে ধরে ফেলল তুলির। শূন্যতার ভিড়ে প্রায় চিৎকার উঠল। তারপর হঠাৎ করে সে তুলির হাতের তালুতে ঠঠ করে চুমু দিল। মনে হলো যেন সময় থমকে গেল। তুলি হতবাক হয়ে গেল। মাথার উপরে রাগ মুহূর্তে ঝাপসা হয়ে লাগলো লজ্জার লাল দেখায়। আপনি আমার সাথে লাগতে আসবেন না ম্যাডাম, এতে আপনার প্রেস্টিজ পাংচার হবে। তোমার এত বড় সাহস! তুমি আমাকে চুমু খাওয়ার সাহস কিভাবে পেলে? শোধবাদ করেছি তো। এর আগে আপনি আমার ঠোঁটে চুমু খেয়েছেন, আমি তো শুধুমাত্র হাতে খেয়েছি। আমার তো উচিত ছিল ঠোঁটের বদলে ঠোঁটেই খাওয়া। এই কথা শুনে ক্লাসে হাসি ছড়িয়ে পড়ল। কেউ খেসারত দিচ্ছে, কেউ লাজুক হেসে বলছে। তুলি রেখে বোম হয়ে গেল। তুলি রেখে কিছু বলতে যাবে, তার আগে রুহি তাকে টান দিয়ে নিয়ে গেল। চোখ বন্ধ কর শোনো, একটু শ্বাস নে, সব ঠিক হয়ে যাবে। তুলি রুহির হাত আঁকড়ে ধরে দাঁড়ালো। লজ্জার রাগের মিলনে সে কেঁপে উঠছে। আর ঈশান, সে অদ্ভুত শান্ত, কোনোভাবেই হাসি লুকাতে পারছে না। চোখে যেন একটা বিজয়ী কনফিডেন্স। আপনি রেগে গেলেন, সেটাও ভালো। রাগটা আপনার খুব মানায় আপু। আমি কি সত্যি ওর ঠোঁটেই চুমু খেয়েছি? না, এটা তো কেবল একটু দুর্ঘটনা ছিল। তুলি, আপনার রাগই আপনার সৌন্দর্য, আর আপনার লজ্জাই আপনার দুর্বলতা, যা আমি মানিয়ে নেব। সপ্তাহ শেষে ভার্সিটির হলরুমে বাতাসে একরকম উত্তেজনা। প্রিন্সিপাল মাইক হাতে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন। সবাইকে জানানো যাচ্ছে এইবারের ট্যুর হবে সিলেটে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 3 দিনের জন্য সিলেট। সবাই প্রস্তুত থাকুন। সকাল সকাল সবাই ট্যুরের জন্য বের হয়ে পড়েছে। কলেজের সামনেই হইচই লেগে গেছে। হাসাহাসি, ফটো সেশন, ব্যাগ ভর্তি নাস্তা আর গানের উচ্ছ্বাসে চারিদিক মতোয়ারা। সবাই গাড়িতে উঠে পড়েছে। বড় বাসটা প্রায় ভর্তি, শুধু একটাই সিট ফাঁকা ঈশানের পাশে। তুলি ভুরকুচকে দাঁড়িয়ে আছে, মুখে এমন ভাব যেন কেউ তার উপর অন্যায় করে ফেলেছে। এই ছেলে, তুমি এখান থেকে ওঠো, আমি এখানে বসবো। আপনি কোন দেশের মন্ত্রী? আপনার জন্য আমি উঠব কেন? আমি তোমার সিনিয়র, বুঝলে? সিনিয়রের কথা মানা উচিত। সিনিয়র তো ভালো কথা, কিন্তু পাশে বসতে তো আর আইন নিষেধ করেনি। আপনার জন্য উঠে দাঁড়িয়ে থাকবো, এই লেভেলের ভদ্র আমি না। তুমি একদম অশিক্ষিত, একদমই ডিসেন্ট না। ঈশান কাজ ঝাঁকিয়ে জানালার বাইরে তাকিয়ে বলল, তাই নাকি? তাহলে তো আমি ঠিক জায়গায় বসেছি সিনিয়র ম্যাডাম। তুলি হুড়মুড় করে রুহির দিকে ঘুরে বলল, এই রুহি, তুই ওর পাশে এসে বস, আমি এই ছেলের পাশে বসবো না। না রে সোনা, আমি জানালার পাশে না বসলে মাথা ঘুরে যায়। তুই একটু প্লিজ ম্যানেজ কর। না, আমি পারবো না ওর পাশে বসতে। এই ছেলেটা পুরো বিরক্তিকর। দেখুন সিনিয়র, আপনার রাগে বাতাস গরম হয়ে যাচ্ছে। এখন আপনি যদি না বসেন বাসই না চলবে। সবাই হেসে উঠল। ড্রাইভারও মুচকি হেসে বলল, ম্যাডাম আপনি বসেন, না হলে ট্যুর মিস হয়ে যাবে। তুলি অনিচ্ছাই দাঁত চেপে ঈশানের পাশে গিয়ে বসলো। ব্যাগটা এমনভাবে ছুঁড়ে রাখলো মাঝখানে যেন দেওয়াল তুলে দিল। ঈশান ব্যাগটা সরিয়ে বলল, এটা তো দেয়াল না ম্যাডাম, ব্যাগ। পাশে রাখলেই চলবে। চুপ থাকো, আমি তোমার সাথে একটাও কথা বলবো না। আচ্ছা, না বলুন, কিন্তু চুপ থাকা আপনার সাথে যায় না একদম। তুলি তাকিয়ে রইল। চোখে আগুন জ্বলছে, কিন্তু মুখে কোনো কথা বেরোলো না। বাসের ভিতর গানের আওয়াজ বাড়তে লাগলো, আর তুলি গানের আগুনে ঈশানের মুখে কেবল দুষ্টু হাসি ছড়িয়ে রইল।
ঠিক সেই হাসিটাই যেন এই ট্যুরের শুরুতেই নতুন ঝামেলার ইঙ্গিত দিচ্ছিল। বাসটা পাহাড়ি রাস্তায় এগোচ্ছে, আর ভিতরে হইচই, হাসি, গান আর উত্তেজনা, কিন্তু ঈশান আর তুলির মধ্যে একদম আলাদা আবহ। তুলির রাগ আর ঈশানের দুষ্টু চোখের খেলা একসাথে ঘুরছে। ঈশান হঠাৎ হালকা করে চোখ বন্ধ করে বসে, যেন ঘুমিয়েছে। তারপর নড়েচড়ে তুলির দিকে ঢলে পড়ল, ঠিক সেখানেই তুলির কাঁধে। এই ছেলে, তোমার কত সাহস! নোংরা ছেলের মতো আচরণ করছো। তুলি রেগে ঈশানের মাথা ঠেল, কিন্তু ঈশান কেবল চোখ মুড়ল হালকা, গম্ভীর ভান করে বেবি কিন্তু ঈশান কেবল চোখ মুড়ল হালকা, গম্ভীর ভান করে। তুলি চোখ বড় করে তাকালো, রাগার হতভম্ব মিশ্রিত হয়ে হাত বাড়িয়ে ঈশানকে আরও ঠেলা দিল। কিন্তু ঈশান কি করছে? সে আবার ধীরে ধীরে তুলির দিকে ঠেলে আসছে। এবার পুরো শরীর জোরে ঘুমের ভান করে চুমু খেলো তুলির ঠোঁটে। বেয়াদব ছেলে, তোমার লজ্জা নেই নাকি? তুমি আমাকে চুমু খাওয়ার সাহস কিভাবে করছো? ঈশান এমনভাবে আস্তে আস্তে চোখ খুলো, মনে হলো যে সে কতক্ষণ ঘুমিয়েছে। তারপর সে পিটপিট করে তুলির দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে কেন চুমু খেতে যাব আপু? আমি তো আমার প্রেমিকাকে চুমু খাচ্ছিলাম, আর আপনি তো ধাক্কা দিয়ে আমার ঘুমের 12টা বাজিয়ে দিলেন। স্বপ্নে আমার প্রেমিকার কত কাছে এসেছিলাম, আপনার জন্য পুরো মুডের 12টা বেজে গেল। বেয়াদব ছেলে, এতদিন আমার পেছন পেছন ঘুরোস, আর এখন নতুন প্রেম জুটিয়ে ফেলেছো। আবার আমাকে প্রেমিকা মনে করে চুমু খাওয়া হচ্ছে। আমি দেখাচ্ছি মজা তোমার। কি আর মজা বোঝাবেন? মজা তো নিতেই দিলেন না। ইস, প্রেমিকাকে জড়িয়ে ধরে চুমু খাওয়া যে কত মজা, আপনি তো সেই ফিলটাই নিতে দিলেন না আমাকে। তুলি রেগে আগুন চোখে তাকিয়ে রইল ঈশানের দিকে, কিন্তু ঈশান সেদিকে পাত্তা না দিয়ে আবার সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। বাস চলতে থাকলো আপন গতিতে। সবাই সিলেট পৌঁছে হোটেলে নামলো। গাড়ি থেকে বের হতে হতেই পাহাড়ের বাতাস, নদীর নীরবতা আর ভোরের আলো সব মিলেমিশে সবাইকে আনন্দে ভরে দিল। রুহি, আমরা এক রুমে থাকবো। আমি আর তোমার সাথে আমার কয়েকটা বান্ধবী। এই রুমটা বুক করি। তুলির রুমে হেসে খেলে ঢুকে পড়ল তার বান্ধবীরা। চেয়ার আর সোফার উপর ব্যাগ ছুঁড়ে রেখে সবে ফ্রেশ হতে শুরু করলো। এদিকে ঈশান তার কয়েকজন বন্ধুর সঙ্গে আরেক রুমে ঢুকলো। বন্ধুরা, আমরা রুমটা ঠিক করেছি। এখানে আর কিছু মনে হয় না। শান্তি আর মজা আমাদের জন্য। ঠিক আছে, তুই যেহেতু ঈশান, দুষ্টমি তো হবেই। আরেকটি রুমে 4-5 জন মিলে তাদের ছোট্ট দল, কেউ ব্যাগ রাখছে, কেউ সোফায় বসে গল্প করছে। সব রুমে হেসে খেলে আর দুষ্টামির আওয়াজ। তুলি রুমের পাশে দাঁড়িয়ে পড়ল। চলো সবাই ফ্রেশ হয়ে নাও, তারপর আমরা বের হব। এই ট্রিপটা তো মিস করা যাবে না। ঠিক বলছিস। নাস্তা খাওয়া শেষ, তারপর পুরো সিলেট আমাদের। সবাই ফ্রেশ হয়ে নাস্তা করলো, চা, পাউরুটি, ছোট ছোট স্যান্ডউইচ। রুমের মধ্যে হাসি, গল্প আর হালকা খুনসুটি। তুলি আর রুহি একে অপরের দিকে চোখ পাকাচ্ছে, আর বান্ধবীরা একে অপরের সঙ্গে ফটো তুলছে। ঈশানের রুমেও একইভাবে দুষ্টামির আবহ। একেবারে বন্ধুরা একে অপরকে হাসাচ্ছে, ছোট ছোট রসিকতা করছে। ঈশান চোখে কৌতুক, মনি একরাশ দুষ্টামি। সকালে সবাই হোটেল রুম থেকে বের হয়ে রাস্তায় নামলো। সিলেটের তাজা পাহাড়ি হাওয়া, দূরে নদীর নীরব স্রোত আর সবুজের সমারোহ সব মিলেমিশে ভ্রমণটাকে আনন্দে ভরে দিল। সবাই হাসি খুশিতে, গল্পে আর চিত্র তোলায় ব্যস্ত। পথের ধারে ছোট ছোট দোকান, চা বাগানের সৌন্দর্য আর সাদা মেঘের আড়ালে লুকানো পাহাড় যেন পুরোটা দিনকে এক অন্যরকম আনন্দময় মুহূর্তে রূপান্তরিত করল। মেয়েরা তুলিসহ ঝর্ণার ধারে পৌঁছে গেল। জাফলংয়ের স্বচ্ছ জল আর উঁচু চূড়ার মাঝে ঝর্ণার ঢেউ, সবাই উৎসাহে ভেসে উঠল। তুলি হালকা ড্রেস পরেছিল, পানি ছুঁলে তার ড্রেস শরীরের আকার অনুযায়ী ভিজে যায়। কিছুটা ঝর্ণার পানিতে নেমে যাও শরীরের প্রতিফলন দেখতেই ঈশান হঠাৎ রেগে উঠল। আপনার কি বুদ্ধি নেই নাকি? পানিতে এমন হালকা ড্রেস পরা যায় না, আপনি জানেন না? ঈশান দ্রুত তুলিকে টেনে পাশে আনলো, নিজের শার্ট খুলে হালকা ড্রেসের উপর পরিয়ে দিল। তুলির চোখ বড় হয়ে রাগার লজ্জে মিলেমিশে উঠল। সরি, আমার খেয়াল ছিল না। এই বিষয়ে আপনার খেয়াল রাখা উচিত ছিল আপু।
ঈশান তারপর ধীরে ধীরে পিছিয়ে গেল, তার বন্ধুদের সঙ্গে মিশে গেল। আর তুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবল, ছেলেটাকে যত খারাপ ভেবেছিলাম এতটা খারাপ না। মনে হয় সে শুধু রাগ দেখিয়েছে, কিন্তু মেয়েদের সম্মান জানে। আমার জন্য, আমার নিরাপত্তার জন্য তো সে যত্ন নিয়েছে। ঝর্ণার ধারে সমস্ত মেয়ে আনন্দে ভেসে চলল, আর তুলির চোখে ঈশানের প্রতি হালকা নতুন ধরনের শ্রদ্ধা আর কৌতুক জাগল। পাহাড়, নদী আর ঝর্ণার শব্দ সব মিলেমিশে এক অন্যরকম উত্তেজনা, এক নরম মিষ্টি আবহ তৈরি করলো। সন্ধ্যা নেমে এসেছে সিলেটের পাহাড়ে। সূর্য ঢলে যাচ্ছে নদীর উজ্জ্বল জলে, আর চারপাশে সবুজে লুকোচুরি খেলছে সন্ধ্যার হালকা ছায়া। সবাই হোটেলে ফিরছে, ক্লান্তি, হাসি আর আনন্দ সব মিলেমিশে একটি নিখুঁত দিনের শেষ মুহূর্তে। তুলি ধীরে ধীরে হোটেলের কক্ষে ঢুকলো। সবাই ব্যাগ রেখে ফ্রেশ হচ্ছে, কিন্তু তুলির চোখ বারবার খুঁজছে সেই একজনকে, ঈশানকে। ও কেমন করে যেন আজ সারাক্ষণ আমার চোখ এড়াচ্ছে। আগে তো সারাক্ষণ ভালোবাসি ভালোবাসি বলে ঘুরতো, আর এখন এমন কেন করছে? এমন কেন হলো? কেন আমার দিকে তাকাচ্ছে না? তুলে হাত ভাঁজ করে রুমের জানালার পাশে দাঁড়ালো। চোখে অজানা এক অনুভূতি, মৃদুলাজ আর রহস্যময়ী উত্তেজনা। আর আমার কি হলো যে ও তাকাচ্ছে না, তারপরও আমার ভালো লাগছে না? আমি কি ওর প্রতি কিছু ফিল করছি? তুলি চোখ নামিয়ে তাকালো নিজের হাতে। হৃদয়টা অচেনা এক আবেগে ধীর গতি নিয়ে উঠছে। সে বুঝতে পারল না রাগ আর বিরক্তি আর খুনসুটি মিলেমিশে কোথায় উড়ে গেল। এখন শুধু এক অনুভূতি বাকি, যা কিছুটা অদ্ভুত, কিছুটা নতুন, কিছুটা মিষ্টি। রাত ঝরে পড়ছিল হোটেলের ছাদে। চাঁদ উঠে মৃদু আলো ছড়িয়ে দিচ্ছিল সেই নীরবতার ভাঁজে। হঠাৎ ঈশানের এক কণ্ঠস্বর ভেসে উঠল। তুলি চুপচাপ হোটেলের বারান্দা দিয়ে দেখে ফেলল ঈশান ঠিক ছাদে দাঁড়িয়ে হাসি মুখে কারোর সঙ্গে কথা বলছে। পাশে ছিল এক জুনিয়র মেয়েটা, মুখে স্নিগ্ধতা, কথা, হাসি। তুলি বুকটা মুহূর্তেই ভঙ্গুর হয়ে উঠল। রাগটা তার গুল্লের ভেতর ফুটে ওঠা আগুন যেন সামলে রাখা গেল না। সে আঁচ করে ছাদে ছুটে গেল। ওই, তুমি এখানে এমন সময় কি করে দাঁড়িয়ে আছো এক ছেলের সঙ্গে এত রাতে? তোমার লজ্জা নেই নাকি? না আপু, ক্ষমা করবেন, আমি এখানে বিরক্ত করতে চাইনি। আমি ব্যাস সরি আপু, আমি এখনই চলে যাচ্ছি। মেয়েটা কাঁপতে কাঁপতে সোজা নামতে লাগলো। তুলি তাকে তৎক্ষণাৎ এক ধাক্কা দিয়ে বিদায় করে দিল। মেয়েটা লজ্জায় পেছনে তাকায় না, ছুটে গেল। তুলির চোখ তখনই ঈশানের দিকে ফিরল। চোখে আগুন, হৃদয় কেমন করে ঢেউ খেলছে তা নিজেও ধরতে পারছে না। সে হাঁটল তীক্ষ্ণ পায়ে ঈশানের কাছে। তোমার তো সাহস কম নেই? হোটেলের ছাদে একা রাতে কোনো মেয়ের সঙ্গে কথা বলছো, লজ্জা নেই কি? এটা আমার ব্যক্তিগত ব্যাপার আপু, আপনাকে এত ভাবতে হবে না। তুলি আর শোনেনি। রাগ, লজ্জা, ভালোবাসা সব একসাথে ভেঙে পড়ল। সে হঠাৎ ঈশানের ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়ল। আমড়ে কামড়ে ঈশানের ঠোঁটে কিস করতে লাগলো। এবার ঈশান কিছুটা চমকে গেল, কিন্তু তুলি থামল না। চোখে চোখ রাখি, তার রাগের ভেতর কিছু লুকিয়েছিল। দীর্ঘ 5 মিনিট পর তুলি ঈশানকে ছেড়ে দিল। তার চোখে ছিল রাগ। তুলি শ্বাস ফেলে পড়ল, হ্যাঁ, এখন থেকে সব আমার। আর যদি কোনো মেয়ের সাথে এমন কথা বলতে দেখেছি, তোমার খবর খারাপ হবে। আমি কি করব তুমি নিজেও জানো না। আপু, এটা আপনি কি করলেন? আমি তো বেশ, তুমি নিজেই বুঝে নাও। আমি বলেছি এখন থেকে আমার সব। ঈশান আর কিছু বলতে পারল না। সে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তুলি এগিয়ে এসে ঈশানের ঠোঁটে আর একটা চুমু দিল, তারপর ছাদ থেকে চলে গেল। ঈশান এখনো হাঁ করে আছে, যেন তার মাথার উপর দিয়ে গেল সব। তারপরে আকাশের দিকে তাকিয়ে বিবি করে বলল, আজ তোমার কাছে না গিয়ে আমাকে থাকতে হলো, কিন্তু তুমি চিন্তা করো না, সব কিছু হিসাব হবে, খুব দ্রুতই হবে। আমি কাউকে ছাড়বো না। টুর শেষে পাশে ফিরে এসেছে ঈশান। দরজার ওপারে দাঁড়িয়ে থাকা মা একটু কৌতূহল আর হালকা উদ্বেগ নিয়ে ঈশানকে জিজ্ঞেস করল, কেমন ঘোরাঘুরি করেছো বাবা? সবাই ঠিক আছে তো? জানো তো মা, তাকে ছাড়া আমার সব কিছু অসম্পূর্ণ। ওর জন্য কিছুই যেন পূর্ণ হয় না। তুমি যে কাজটা করছো সেটা তো ঠিক হচ্ছে না বাবা। এতেও কি শান্তি পাওয়া যায়? মনের শান্তির জন্য কিছু কিছু কাজ করা
যায় মা, সব কিছুর তো হিসাব আছে, কাউকে তো এভাবে ছেড়ে দেওয়া যায় না। মায়ের চোখে ভ্রুক্ষেপ আর উদ্বেগ, আর ঈশানের চোখে কিছুটা রহস্য আর অদৃশ্য তীব্রতা। ঘরের নীরবতা যেন এক মুহূর্তের জন্য জমে রইল। দেখো বাবা, এমন কিছু করো না যাতে কারো ক্ষতি হয়। ক্ষতি হবে কিনা জানি না মা, কিন্তু একটা শাস্তি তার প্রাপ্য। পরের দিন সকাল, ভার্সিটির হল ঘরটা ভরে গেছে শিক্ষার্থী আর অধ্যাপকের সঙ্গে। সবাই যেন আজকের অদ্ভুত উত্তেজনা অনুভব করছে, আর তুলির চোখে আজ এক অদম্য আত্মবিশ্বাস ঝলকাচ্ছে। তোমরা সবাই শুনে রাখো, আজ থেকে ঈশান আমার বয়ফ্রেন্ড। হল হঠাৎ নিঃশব্দ হয়ে গেল, সবাই হতবাক, আর ঈশান সে পিছু হটল, চোখ বড় হয়ে তাকিয়ে রইল। আপনি কি যা তা বলছেন? আমি আপনার বয়ফ্রেন্ড হতে যাব কেন? শোনো, 100 বার তুমি আমার বয়ফ্রেন্ড। এতদিন তুমি আমার পেছন পেছন ঘুরেছো, আমি পাত্তা দিইনি, আজ আমি মেনে নিচ্ছি তোমাকে। আশ্চর্য ব্যাপার তো, আমি কবে আপনার পিছন পিছন ঘুরলাম? একদম নাটক করো না। এরপর তুলি ধীরে ধীরে ঈশানের দিকে এগোলো। পুরো হল নিস্তব্ধ, সবাই তাকিয়ে আছে। তুলির চোখে আগুন আর কোমলতা, আর ঈশানের চোখে বিস্ময় আর অচেনা উত্তেজনা। হঠাৎ তুলির ঠোঁটে স্পর্শ, এক মুহূর্তে ঈশানের ঠোঁটের সঙ্গে মিলিত হলো। চুম্বনটি এক অদ্ভুত ধ্রুপদী অনুভূতি নিয়ে হাজির। পুরো হল যেন স্থির হয়ে গেল, শুধু দুজনের নিঃশ্বাস ভেসে যাচ্ছিল। দেখো, সবার সামনে আমি আমার অধিকার বিস্তার করলাম। এবার কেউ তোমার চোখে চোখ তুলে তাকাতে পারবে না। আজ থেকে আমরা রিলেশনশিপে আছি। হল ভেসে উঠল আনন্দময় কণ্ঠস্বর আর চুম্বনের রোমাঞ্চের নীরবতায়। ঈশান কিছু বলতে পারল না, শুধু চোখ রাখল। মনে হলো এখন থেকে তার জীবন পুরোপুরি অন্যভাবে শুরু হয়েছে। বিকেলের নরম আলোয় ভার্সিটির ক্যান্টিনের পাশে বসে আছে তুলি আর রুহি, দুজনের হাতে ঠান্ডা কফি, কিন্তু তুলির মুখে কফির থেকে বেশি তেজ, চোখে এখনও সেই সাহসী ঝলক যা সকালে সবাইকে চমকে দিয়েছিল। রুহি একটু হেসে বলল, কি রে, তুই তো ঈশানকে একদম পছন্দ করতি না, আজ হঠাৎ কি হলো তোর? একদম ওর প্রেমে পাগল হয়ে গেলি মনে হচ্ছে। তুলি কফির কাপটা হাতে ঘুরিয়ে হালকা হেসে বলল, জানিস রে রুহি, আমি নিজেই বুঝতে পারছি না কখন কিভাবে সবকিছু বদলে গেল। ঈশানকে যতটা এড়াতে চেয়েছিলাম, ততটাই যেন ও আমার মনে ঢুকে গেল। আজকে মনে হচ্ছে আমি ওকে সত্যিই ভালোবেসে ফেলেছি। তুই ভালোবাসিস? মানে তুই তুলি রহমান, যে কারোর মুখের উপর বলে দেয় আমি তোমাকে পছন্দ করি না? রে, কিন্তু এবার আমি থেমেছি। আর তুই তো জানিস, তুলির কিছু পছন্দ হলে সে সেটা ছিনিয়ে নিতে জানে। আমি ঈশানকে ভালোবাসি রুহি। ও চাইলেও আমার কাছ থেকে আর দূরে সরে যেতে পারবে না। ও এখন আমার, পুরোটাই আমার। তুলির চোখে তখন এক অদ্ভুত দীপ্তি, ভালোবাসা, অধিকার আর একটু পাগলামির মিশেল। রুহি হালকা হাসলো, মাথা নেড়ে বলল, তুই যেটা একবার ঠিক করিস সেটা তো কেউ পাল্টাতে পারে না। ঈশানের ভাগ্যই তোকে লেখা ছিল মনে হয়। তুলি জানালার বাইরে তাকিয়ে নিঃশব্দে বলল, না রে রুহি, ঈশান শুধু আমার ভাগ্যে না, আমার হৃদয়ে লেখা। যত দূরেই যাক না কেন, আমি ওকে টেনে নিয়ে আসবো, কারণ ও ছাড়া আমার কিছুই সম্পূর্ণ না। রুহি চুপ করে রইল, শুধু দেখল তুলির মুখে ফুটে থাকা এক ভালোবাসা আর অধিকার বোধের আগুন, যে আগুনে জ্বলে যায় অহংকার আর জন্ম নেয় এক পাগল প্রেমের গল্প। লাইব্রেরির শান্ত কোণটা আজ যেন অদ্ভুতভাবে নীরব। চুপচাপ বসে বই পড়ছে ঈশান। তার চোখ বইয়ে থাকলেও মনটা যে পুরোপুরি মনোযোগী নয় সেটা বোঝা যায় তার ছন্দহীন পাতা উল্টানোই। হঠাৎ পিছন থেকে এক পরিচিত কণ্ঠ খানিকটা খুনসুটি মেশানো অথচ তেজি ভঙ্গিতে বলে উঠল, এই শুনছো? বই পড়া বন্ধ করো, চলো আমার সাথে ঘুরতে যাব। ঈশান মুখ তুলে তাকালো, একটু অবাক। ঘুরতে মানে? কোথায় যাব আমরা? যে কোনো জায়গায়, পার্কে, নদীর ধারে বা শহরের বাইরে, একটু দূরে। মনটা কেমন জানি অস্থির লাগছে। আমি আপনার সাথে ঘুরতে যেতে পারবো না আপু। কেন? আপনি আমার সিনিয়র আপু, লোক দেখাতে ভালো লাগবে না যদি কেউ দেখে। তুলি মুহূর্তেই থেমে গেল, তারপর ধীরে ধীরে ঈশানের কাছে এগিয়ে এসে নিচু গলায় বলল, তুমি আবার সেই আপু আপু শুরু করছো কেন? আমি তো স্পষ্ট করে বলেছি আমরা এখন রিলেশনে আছি। আমার নাম তুলি রহমান, তোমার গার্লফ্রেন্ড, আপু নয়। ঈশান কিছু বলার আগেই তুলি একটু ঝুঁকে ঈশানের চোখের দিকে তাকিয়ে রইল।
তারপর ঈশানের ঠোঁটে ঠোঁট ডুবি কিস করতে লাগলো। চোখে তীব্রতা, রাগ আর মমতার অদ্ভুত মিশেল। ভালো করে শুনে রাখো, আর একবার আমাকে আপু বললে সত্যিই রাগ করে চলে যাব আমি। তোমার কাছে আমি বোনের মতো, না বোঝো? আমি তোমাকে ভালোবাসি, বুঝেছো? তুমি না চাইলেও আমার জীবন এখন তুমি আছো, আর এটাই সত্যি, সত্যিটা মেনে নাও। ঈশান চুপ করে রইল, চোখ নামিয়ে নরম গলেই বলল, তুমি জানো আমি কখনো তোমাকে অসম্মান করতে চাই না, কিন্তু তোমার রাগে আমি হারিয়ে যাই তুলি। তুলি গভীর নিঃশ্বাস নিল, তারপর হঠাৎ ঈশানের হাতটা নিজের হাতে তুলে নিল। চোখে দুষ্টু ঝিলিক, মুখে নরম হাসি। চলো, এখন আর কোনো অজুহাত না। তোমার বই অনেক পড়া হয়েছে, এবার আমার সাথে একটু পৃথিবীটা দেখো। ঈশান কিছুটা লজ্জা পেয়ে তার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তুলির হাত শক্ত করে ধরা, যেন সে এখন আর ছাড়বে না। নদীর ধারে সোনালি আলো পড়েছে, হালকা হাওয়া দুলছে, গাছের পাতা আর পানি খেলে খেলে ঝলমল করছে। তুলি পায়ের চন্দে মিশছে নদীর ধারে নরম বালি। হাত ধরে হাঁটছে ঈশান, তুলির ঠোঁটের কোণে হালকা হাসি, চোখে কৌতূহল। দেখছো কি তুমি? শান একদম থেমে গেল, চোখে আলতো মুগ্ধতা। দেখছি দেখছি তোমাকে, তুমি আসলে অনেক সুন্দরী তুলি। বাবা, এতদিন তো আমাকে পাত্তাই দিতে চাইতেছিলে না, আজ হঠাৎ কিভাবে এত প্রশংসা? ঈশান নরম হেসে শুধু মাথা নাড়ল, কিছু বলল না। চোখে আড়ম্বরহীন সততা, হাতের স্পর্শে নদীর হাওয়া আরও মৃদু মনে হলো। দুজন ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ফুচকার দোকানের দিকে গেল। চলো একটু ফুচকা খাই। ঠিক আছে, তবে তুমি খাওয়ার সময়ে একটু সাবধানে, না হলে নাকের পানি চলে আসবে। আরে বাবা, তুমি তো আসলেই অনেক বেশি দুষ্টু। ঈশান শুধু হালকা হেসে হাত আরও শক্ত করলো। দুজন ফুচকা খাচ্ছে, হেসে খেলে গল্প করছে। নদীর ধারে হাওয়ার সঙ্গে মিশে গেছে তাদের হাসি আর চোখের নরম নীরবতা। তুলি আর ঈশান নদীর ধারের একটি হালকা কাঠের বেঞ্চে বসে গল্প করছে। হাওয়ার সঙ্গে তাদের হালকা হাসি মিশেছে। তুলির চোখে অদ্ভুত ঝিলিক, ঈশানের চোখে মুগ্ধতা। হঠাৎ দূর থেকে একজন ছেলের কণ্ঠ শোনা গেল। আরে ঈশান, তুই এখানে? দুজন চমকে তাকালো। ছেলেটা ধীরে ধীরে এগিয়ে এলো ঈশানের দিকে, তাকিয়ে রীতিমতো অবাক ভঙ্গিতে বলল, ঈশান, এই মেয়েটার সাথে তুই কি করছিস? তুলি চোখ বড় করে তাকালো, চুপচাপ বিস্ময় প্রকাশ করলো। এই ছেলে, তুমি কাকে এই মেয়েটা বলছো? তুমি জানো আমি কে? না, জানার কি আছে, আমরা সবাই তো ভালোভাবেই জানি। তুলি চমকে তাকিয়ে রইল। ঈশান কাঁধে হালকা হাত রেখে ছেলেটাকে থামালো। আরে ভাই, এটা আমার গার্লফ্রেন্ড। কি বললি? হ্যাঁ রে ভাই, এটাই আমার গার্লফ্রেন্ড। ছেলেটা হালকা চিৎকার করলো, কিছু বলার চেষ্টা করলো। তোর এটা করা একদম উচিত হয়নি ঈশান। এই বলে ছেলেটা রাগ নিয়ে চলে গেল। এই ছেলে আমাকে দেখে এমন করলো কেন? ওর কি আমার প্রতি রাগ আছে? আরে না, কি বলছো? ও কি কখনো তোমাকে দেখেছে নাকি? হয়তো আমার ফোনে কখনো তোমার ছবি দেখেছে, তাছাড়া কিছু না। রাতে নিস্তব্ধতায় তুলি তার বেডে বসে ফোন হাতে ধরেছে। ফোনে স্ক্রিনে ঈশানের নাম জ্বলছে। তুমি কি এখনো জেগে আছো? হ্যাঁ, আমি তো সব সময় তোমার জন্য জেগে থাকি। তুমি কেমন আছো? ভালো, তবে আজ কিছু কৌতূহল যেন থামছে না। ছেলেটা আমাকে দেখে এমন করলো কেন? ও, সেটা ভাবছিলাম, যদি তোমার চোখে চোখ রাখতাম তাহলে কত সুন্দর দেখতে পেতাম। তুলি লজ্জায় ফোনটি মুখের কাছে নিয়ে গেল। কি বলছো তুমি? আবার মিষ্টি কথা বলছো? মিষ্টি কথা নয় আপু, সত্যি বলছি। আমি তোমার হাসি, তোমার চোখ, সব কিছু মনে রাখি। আমি চাই তোমার পাশে যেন আমরা একসাথে হেসে খেলে গল্প করি আর একে অপরকে অনুভব করি। তুমি জানো, এতদিন আমি ভাবতাম তুমি শুধু দুষ্টুমি করে আমার পেছনে ঘুরছো, কিন্তু আজ দেখছি তোমার কথায় সত্যি আমার জন্য কিছু অনুভূতি আছে। হ্যাঁ আপু, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। যখন তুমি হাসো আমার মন নরম হয়ে যায়। আমি চাই সব সময় তোমার জন্য থাকি, শুধু তোমার পাশে। আমি তোমার কথায় আছি ঈশান। তোমার জন্য আমার মনের ভেতরেও খোলা হয়েছে এমন কিছু যা শুধু তোমার জন্য। আমি জানি আপু, আর তাই আমি সব সময় চাই তোমার দিকে তাকাতে, তোমার হাত ধরতে,
তোমার কথা শুনতে। আজ থেকে আমরা একে অপরের জন্য। নীরবতায় তারা একে অপরের হৃদয়ের কথা শোনে। রাতের অন্ধকারেও তাদের ভালোবাসা আলো হয়ে ঝলমল করছে। এটাই সেই মুহূর্ত যখন দুজন বুঝলো প্রেম মানে শুধু স্পর্শ নয়, মনে মনে অনুভব করা। সকালে ঈশানের মা রান্নাঘরে চা বসিয়েছিলেন। ঈশান ঘরে ঢুকতেই মা মৃদু কণ্ঠে বললেন, বাবা, আজ তো তার মৃত্যুবার্ষিকী। আমি ভুলিনি মা, ওকে কি আমি কখনো ভুলতে পারি? মা তার কাঁধে হাত রাখলেন, নিঃশব্দে সমর্থন জানালেন। মা, তুমি একটা কাজ করো, আজ কিছু আয়োজন করা হবে গরিব বাচ্চাদের জন্য। আমি নিজে গিয়ে তাদের খাইয়ে আসব। আর মাওলানা সহকারে আমি কবর জিয়ারত করতে যাব। ওর স্মৃতিতে কিছু শান্তি চাই। ঠিক আছে বাবা, আল্লাহ তোর চেষ্টার জন্য তৃপ্তি দিক। দুপুরের আলোতে ঈশান বের হয়। কবরস্থানে পৌঁছে সে ধীরে ধীরে মাটির ওপর বসে, হাত দিয়ে মাটিকে স্পর্শ করল। তুই আমাকে ছেড়ে চলে গেলে কিন্তু আমি তোর স্মৃতি নিয়ে বাঁচছি। তুই জানিস ছাড়া তোর আমার জীবন অসম্পূর্ণ। মাওলানা পাশে দাঁড়িয়ে নামাজের দিক নির্দেশনা দেয়। ঈশান তাদের সঙ্গে কিছুক্ষণ মোনাজাত করে। চোখে অশ্রু ধরে রাখতে পারছে না। তার ভেতরের কান্না নীরব, তার হৃদয় পুরোপুরি তার জন্য খোলা। কবরস্থানের পর ঈশান বের হয়। রাস্তার ধারে অপেক্ষা করছে গরিব বাচ্চারা। তাদের হাতে ব্যাগ থেকে খাবার তুলে দিয়ে এক একে তাদের খাওয়াতে শুরু করে। খাও ছোট্ট ভাইয়া, তোমাদের মুখে হাসি থাকা খুব গুরুত্বপূর্ণ। কি রে ঈশান, কেমন চলছে? বন্ধু, আজ একটু আবেগের দিন। কিছু স্মৃতি, কিছু ভালোবাসা আর কিছু মানুষের জন্য খুশি তৈরি করতে হবে। দুজন হারানো মানুষের স্মৃতিতে ভরা দিন, আবার অন্যদের জন্য ভালোবাসা ছড়ানো, এটাই ঈশানের শক্তি, ঈশানের পথ। আজও হারানো মানুষটি চাই সে বাজে ভালোবাসা দিয়ে। ভার্সিটির সকালটা আজ একটু অন্যরকম। সূর্যের আলোয় ক্যাম্পাসটা ঝলমল করছে, আর তার মাঝখানে তুলি আর ঈশান হাঁটছে পাশাপাশি। তুলির হাতে ঈশানের হাত, দুজনেই হাসছে নিঃশব্দে, যেন চারপাশে দুনিয়া থেমে আছে তাদের জন্যই। শোনো, আমি ভাবছি একটা নাম রাখা যায়, দুষ্টু প্রেমের জুটি। ওটা নাম নাকি শাস্তি? শাস্তি না, বাস্তব। তুমি তো দুষ্টু, আমি রাগী, পারফেক্ট জুটি, তাই না? রাগী ঠিকই, কিন্তু যখন হাসো তখন পৃথিবীর সব রোদ তোমার মুখে জমে যায়। এইসব মিষ্টি কথা শুনে আমি কিন্তু সিরিয়াসলি আরো প্রেমে পড়ে যাচ্ছি, জানো? আমার তো মনে হয় আমি অনেক আগেই পড়ে গেছি, শুধু তুমি বুঝোনি তখন। দুজনেই হাঁটতে হাঁটতে নদীর ধারে গেল। হালকা বাতাস তুলি চুল উড়িয়ে দিচ্ছে। ঈশান সেই চুল ঠিক করে দিল ধীরে। তুলির বুক ধকধক করে উঠল। তার মনে হচ্ছিল ঈশানের ছোঁয়াতেই যেন শান্তি, নিরাপত্তা, ভালোবাসা সব কিছু একসাথে লুকানো। ভার্সিটিতে সবাই এখন জানে তুলি আর ঈশান মানে প্রেমের আলাদা সংজ্ঞা। ক্যান্টিনে ওরা পাশাপাশি বসে চা খায়। লাইব্রেরিতে বই পড়ার অজুহাতে একে অপরের চোখে হারিয়ে যায়। বন্ধুরা ঠাট্টা করে বলে, দেখছিস তুলি আপু এখন কেমন নরম মাখম হয়ে গেছে। আর ঈশানও এখন ক্লাসে মনোযোগ না দিয়ে শুধু ওর দিকেই তাকিয়ে থাকে। আমাদের ভালোবাসা নিয়ে কেউ কিছু বলবে না, এটা শুধু আমাদের, ঠিক আছে? তুমি আমার পাশে থাকলেই আমি পুরো পৃথিবী ভুলে যেতে পারি তুলি। আর আমি তোমার থেকে 1 ঘন্টা দূরে থাকলেই মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তাদের চোখে চোখ, নিঃশব্দে কথা বলে যায় হাজারো অনুভূতি। এটাই হয়তো ভালোবাসা, যেখানে কথা কম কিন্তু হৃদয়ের শব্দ সবচেয়ে জোরে শোনা যায়। বিকেলের হালকা আলো জানালা দিয়ে পড়ছে। ভার্সিটির ক্যান্টিনে আজ ভিড় কম। তুলি আর ঈশান এক কোণে বসে চা খাচ্ছে। তুলির চোখে আজ কৌতূহল। ওর মনে হয় এই ছেলেটাকে সে অনেক দেখেছে, জেনেছে, ছুঁয়েছে, তবু যেন একটা অংশ এখনও লুকানো। তুলি আস্তে করে বলল, একটা কথা বলো ঈশান, তুমি কখনো তোমার পরিবার নিয়ে কিছু বলো না কেন? ঈশান চুপ করে রইল কিছুক্ষণ। চায়ের কাপে ধোয়া উঠছে, আর সেই ধোয়ার ভেতর যেন হারিয়ে গেল তার মুখের হাসিটাও। কি আর বলবো তুলি, আমরা খুব সাধারণ মানুষ। সাধারণ মানুষ বলেই কি বলার কিছু থাকে না? বলো না, কে আছে তোমার পরিবারে? ঈশান একটু থেমে গভীর নিঃশ্বাস নিল, তারপর আস্তে বলল, শুধু মা। শুধু মা? আর কেউ নেই তোমার? বাবা ছোটবেলাতেই মারা গেছে,
আর এক ভাই ছিল, সেও 1 বছর আগে মারা গেছে। তুলি হঠাৎ স্তব্ধ হয়ে গেল। চায়ের কাপে হাত রেখে তাকিয়ে রইল ঈশানের মুখের দিকে। কিভাবে মারা গেল ও? ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে এখন এক দৃষ্টি যা তুলি আগে কখনো দেখনি। দুঃখের, কিন্তু সেই দুঃখের আড়ালে লুকানো একটা ভয়ঙ্কর গোপন কিছু। আচ্ছা, বাদ দাও সেসব কথা। পুরনো কিছু স্মৃতি আছে যা মনে করলেই বুকটা ভার হয়ে যায়। তোমার পরিবারে কে কে আছেন? তুলি থেমে গেল কিছুক্ষণ, তারপর আস্তে বলল, আমাদের 3 জন, মা, আমি আর ছোট ভাই রুহান। বাবা বাইরে থাকেন, মাঝে মাঝে আসেন। ছোট ভাইটা অনেক দুষ্টু, তোমার মতো। ঈশান একটু হাসলো, কিন্তু সেই হাসিতে কোনো উচ্ছ্বাস নেই। তুলি বুঝতে পারল ওর হাসিটা কেমন যেন জোর করে তোলা। ঈশান, তুমি ঠিক আছো তো? তোমার চোখে এমন কেমন লাগে, যেন কিছু লুকাও সব সময়। ঈশান তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল। চায়ের কাপে আবার এক চুমুক দিল। তার কণ্ঠটা একদম নিচু, প্রায় ফিসফিসের মতো। সবাই কিছু না কিছু লুকিয়ে রাখে তুলি। কিছু গল্প আছে যেগুলো বললে সব কিছু বদলে যায়। আমি চাই না বদলাতে। তুলি চুপ করে তাকিয়ে রইল ওর দিকে। ওর চোখে মায়া, ভরসা, ভালোবাসা সব একসাথে জমে আছে। তুমি না বললেও হবে ঈশান, কিন্তু মনে রেখো আমি আছি তোমার পাশে। যে কষ্ট বলার মতো না, সেই কষ্টও আমি শুনতে পারবো। ঈশান একটু হেসে তাকালো ওর দিকে, তবে সেই হাসির পেছনে লুকিয়েছিল ভয়, রাগ আর একটা গভীর রহস্য। তুমি আমার জীবনে অনেক কিছু বদলে দিচ্ছ তুলি। শুধু ভয় পাই আর কিছু যেন না বদলায়। মানে? কিছু না, বাজে কথা বললাম। চলো একটু হাঁটি নদীর ধারে। তুমি না থাকলে মাথাটা কেমন গরম হয়ে যায়। কিছু না বলে উঠে দাঁড়ালো। তার চোখে এখনো প্রশ্ন, কিন্তু সে বুঝলো ঈশানের ভেতরে কিছু আছে যা হয়তো ওর ভালোবাসাকেও পরীক্ষায় ফেলবে একদিন। রাত প্রায় 10:30। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। জানালার কাছে টুপটুপ শব্দ। তুলি নিজের ঘরে বসে বই পড়ার ভান করছে, কিন্তু চোখটা বইয়ের পাতায় নেই। মনটা কোথাও অনেক দূরে, হয়তো সেই নদীর পাড়ে, হয়তো ঈশানের মিষ্টি কথার ভেতরে। মনে পড়ছে ঈশানের সেই মৃদু হাসি, তার চোখের ভেতরে লুকানো কোমলতা, আর সেইভাবে বলা, তুমি না থাকলে মাথা গরম হয়ে যায়। তুলি নিজের অজান্তে মুচকি হেসে ফেল। গাল লাল হয়ে উঠছে, চোখে এক অজানা ঝিলিক। নিজের হাত দিয়ে ঠোঁট ঢেকে ফেল, যেন হাসিটা কেউ না দেখে ফেলে। ঠিক তখনই দরজা ঠেলে রুমে ঢুকে পড়ল রুহান, চুল এলোমেলো, হাতে চিপসের প্যাকেট। এই আপু, তুই একা একা হেসে যাচ্ছিস। আমার তো মনে হচ্ছে তুই পাগল হয়ে গেছিস। কি? কোথায় হাসছি আমি? তুই ভুল দেখেছিস। আরে আমি ভুল দেখছি? আমাকে কি তুই কানা মনে করিস? আমি তো একদম স্পষ্ট দেখছি তুই মুসকে মুসকে হাসতেছিস, আবার চোখও নাচাচ্ছিস। বল দেখি, কিসের এত চিন্তা করছিস? চুপ বেয়াদব, এইটুকু মানুষ হয়েও এত কথা? তোর এখন ঘুমানোর সময়, যা গিয়ে ঘুমা। মানছি ছোট, কিন্তু বুদ্ধি তোর চেয়ে অনেক বেশি। আমি তো জানি মানুষ যখন নিজের সাথে হাসে, নিজের মনের কথা বলে, তখন সে প্রেমে পড়ে যায়। তাহলে কি তুই প্রেমে পড়ছিস আপু? তুলির আগে বালিশটা ছুঁড়ে মারল রুহানের দিকে। চুপ কর বেয়াদব, আমি প্রেমে পড়বো? তুই কি সত্যিই দেখছিস নাকি? স্বপ্ন আমি দেখি না আপু, বাস্তব দেখি। আর আমি কিন্তু তোর মুখের সেই লজ্জা স্পষ্ট দেখছি। এভাবে কেউ হাসে না যদি মনে কিছু না থাকে। চুপ কর রুহান, না হলে তোর মোবাইলের পাসওয়ার্ড পাল্টে দেব। ঠিক আছে ঠিক আছে, বেশি রেগে যাচ্ছিস কেন? তবু বলে রাখি আপু, তুই যদি প্রেমে পড়ে থাকিস, আমি কিন্তু জানবো। আমি ছোট বটে, কিন্তু চালাকি আমার ডিএনএতেই আছে। এই বলে রুহান হেসে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। তুলি কিছুক্ষণ দাঁড়িয়ে রইল দরজার দিকে তাকিয়ে, তারপর আস্তে করে নিজের ঠোঁটে হাত রাখল। আবারও সেই মুচকি হাসিটা ফিরল মুখে। প্রেমে তো পড়েছি সত্যি ঈশান, কে না দেখলে এমন লাগে কেন? জানালার বাইরে বৃষ্টি থেমে গেছে, আকাশে পূর্ণ চাঁদ, আর তুলির মুখে নিঃশব্দে জ্বলে উঠল এক রোমান্টিক আলো। রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। বাইরে হালকা ঠান্ডা হাওয়া বইছে। জানালার পাশে বসে তুলি ফোনটা হাতে নিয়ে তাকিয়ে আছে স্ক্রিনের দিকে। ঠিক তখনই মেসেজ ভেসে এলো তুলির ঠোঁট। কি করো জান? বসে আছি, তোমার কথাই ভাবছিলাম। আমার কথাই ভাবছিলে? এত রাতে ঘুমাওনি কেন?
ঘুম আসে না, শুধু তোমার কথাই মাথায় ঘুরছে বারবার। আমারও তাই জান, তোমার ছাড়া যেন কিছুই ভালো লাগে না। তুলি ঠোঁটে হাসি ফুটে উঠল, তারপর আস্তে বলল, তুমি একবারও ভাবো না আমি তোমাকে কত মিস করি? ভাবি যান, কিন্তু মন চায় সামনে বসে তোমার চোখের দিকে তাকিয়ে বলি আমি তোমায় খুব ভালোবাসি। তুলি ফোনটা বুকের কাছে চেপে ধরল, তার চোখের কোণে হালকা জল জমল, ভালোবাসার পরশে ভেজা হাসি। তুমি জানো আমি ভাবতাম ভালোবাসা এত কোমল হয় না, কিন্তু তোমার সাথে থাকলে মনে হয় পৃথিবীটাই মিষ্টি হয়ে গেছে। আমারও তাই জান, তোমার হাসিটা দেখলেই মন শান্ত হয়ে যায়। কেমন যেন মনে হয় যত কষ্ট আছে সব তোমার এক চাহনিতেই হারিয়ে যাবে। তারা দীর্ঘক্ষণ কথা বলল হেসে, অভিমান করে, আবার মিষ্টি মিষ্টি জান বলে ডেকে। রাত অনেকটা গড়ালো। ঈশান বলল, জান, আকাশে চাঁদটা দেখেছো? আজ যেন আমাদের মতোই হাসছে। তুলি জানালার দিকে তাকিয়ে বলল, ও চারটা আমাদের সাক্ষী থাকবে, আজ থেকে যতদিন আমরা থাকবো ঠিক ততদিন। হালকা বাতাসে তুলির চুল উড়ল, আর ফোনের ওপাশে নরম কণ্ঠে ঈশান বলল, ঘুমাও এখন যান, স্বপ্নে দেখা হবে আমার প্রিয় মেয়ে তুমি। স্বপ্নে আসো, কিন্তু দেরি করো না। তারপর ফোনটা কানে চেপে রেখে চুপচাপ চোখ বন্ধ করলো তুলি। বাতাস মিশে গেল তার মিষ্টি কণ্ঠস্বর। ভালোবাসি তোমায় ঈশান। বাতাসে মিশে গেল তার মিষ্টি কণ্ঠস্বর। রাত প্রায় 2টো পেরিয়ে গেছে। চারিদিক নিস্তব্ধ, শুধু জানালার পর্দায় হালকা বাতাস দোল খাচ্ছে। তুলি ঘরটা আদো অন্ধকার, চাঁদের আলো এসে পড়ছে তার মুখে। নিঃশব্দে সে ঘুমিয়ে আছে, মুখে এক চিলতে হাসি, যেন কোনো মিষ্টি স্বপ্নে হারিয়ে গেছে। হঠাৎ দরজাটা আস্তে করে খুলে গেল। নিঃশব্দ পায়ে ঈশান ঘরে ঢুকলো, চোখে একরাশ ভালোবাসা, ঠোঁটে অল্প হাসি। তুলির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ঘুমাচ্ছে তোমার জান? তুলির ঘুম ভাঙেনি, সে একটু নড়ে চড়ে পাশ ফিরে শুলো। ঈশান এগিয়ে এসে খুব আস্তে করে তার পাশে শুয়ে পড়ল। হাতটা তুলির কোমরের উপর রাখতেই তুলির স্বপ্নে ঘরে মৃদু কাঁপল। তারপর এক মুহূর্তে যেন মনে করলো এত তার স্বপ্নের ঈশান, তাই সে আরও কাছে টেনে নিল। নিঃশব্দে ঈশানের বুকে মুখ গুজিয়ে দিল। একটু পরে ঘুমের ঘরে তার ঠোঁট ছুঁয়ে গেল ঈশানের ঠোঁটে। দুজনের নিঃশ্বাস এক হয়ে গেল। ঈশান থমকে গেল এক মুহূর্ত, তারপর আস্তে করে বলল, জান, আমি সত্যি এসেছি। তুলি হঠাৎ চোখ খুলে ফেলল। ঘুম ভাঙ্গার পর মুহূর্তে তার চোখ বড় হয়ে গেল। ঈশান, তুমি সত্যি এসেছো? কখন এসেছো? এই তো কিছুক্ষণ আগে। তোমাকে না দেখে থাকতে পারছিলাম না। তুমি ভয় পাওনি একা একা এত রাতে আসতে? তোমার কাছে আসতে ভয় কিসের জান? তোমার কাছে আসলেই তো সব ভয় দূর হয়ে যায়। তুলি হালকা লজ্জায় মুখ ফিরিয়ে নিল। তার মুখে চাঁদের আলো পড়ছে, চোখে যেন একরাশ ভালোবাসা জমে আছে। ঈশান তার কাছে এসে তার কানের কাছে ফিসফিস করে বলল, জানো, আমি ভাবছিলাম তুমি হয়তো রাগ করবে, কিন্তু তুমি তো স্বপ্নের মতো আমার বুকেই ঘুমিয়ে পড়লে। আমি তো ভেবেছিলাম তুমি স্বপ্নে এসেছো, কিন্তু এখন মনে হচ্ছে আমার স্বপ্নই বাস্তব হয়ে গেছে। ঈশান তার কপালে চুমু খেয়ে বলল, তুমি থাকলে পৃথিবীটাই অন্যরকম লাগে তুলি। তুলির মুখে একরাশ লজ্জা, তবুও তার চোখের চাহনি বলছিল সে এই মুহূর্তের ভেতর হারিয়ে যেতে চায়। ঈশান আস্তে আস্তে তুলির কাছে গিয়ে ওর কানে কাছে মুখ নিয়ে বলবে, তোমাকে খুব হট লাগছে জান। কি বলছো এসব ঈশান? জান, সত্যি বলছি। গেঞ্জি প্লাজোতে তোমাকে সুন্দর লাগছে, মনে হচ্ছে তোমাকে অনেক আদর করি। কি বলছো ঈশান এইসব? আমাদের তো বিয়ে হয়নি, আর বিয়ে ছাড়া এইসব অবৈধ। ঈশান আস্তে আস্তে তুলির কাছে গিয়ে ওর কানে কাছে মুখ নিয়ে বলবে। ঈশান আর তুলি কোনো কথা শুনে না, তুলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। চমকে উঠে বিছানায় পড়ে গেল ঈশান, পড়ল তুলির গায়ের উপর। দুজনের শরীর হালকা কেঁপে উঠল। ঈশান পাগলের মতো কিস করে যাচ্ছে তুলিকে। তুলি ঈশানকে থামানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। ঈশান এক এক করে তুলি সারা শরীরে চুমু দিতে লাগলো। তুলি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ঈশান প্লিজ থামো, এসব ঠিক না। আমি তোমাকে ভালোবাসি জান, আর ভালোবাসার কাছে সবই ঠিক। এ বলে ঈশান তুলির ঠোঁট আবারও আঁকড়ে ধরল। তুলি চেয়েও কিছু করতে পারল না। ঈশান আস্তে আস্তে ডুবে যেতে থাকলো তুলির ভালোবাসায়। রাত অনেক গভীর। ঈশান তুলিকে বুকে জড়িয়ে রেখেছে।
তুলি বলল, এটা তুমি কিভাবে করলে ঈশান? লোকে জানলে কি বলবে? কেউ কিছু জানবে না জান, আমরা তো একে অপরকে ভালোবাসি। একজন আরেকজনকে বিয়ে করব, তাহলে এত ভয় পাচ্ছ কেন তুমি? জানি না ঈশান, কিন্তু ভয় লাগছে আমার। ঈশান তুলিকে একটু শক্ত করে জড়িয়ে ধরল, তারপর ঠোঁটে জোরে করে একটা চুমু খেয়ে বলল, ভয় পেও না, আমি আছি তো। তোমাকে সকল বিপদ থেকে আগে রাখবো আমি। আমি জানি জান, তুমি আমাকে আগলে রাখবে। এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। ঈশান তুলিকে আবার জড়িয়ে ধরল। আস্তে আস্তে তুলি ঠোঁটে আবার ঠোঁট ডুবিয়ে দিল, তারপর আবার ভালোবাসার রাজ্যে হারিয়ে গেল। কয়েক সপ্তাহ হলো তুলি যেন আগের মতো হাসে না, চোখে নিচে হালকা কালচে দাগ, সারাক্ষণ চিন্তিত মুখ, ফোনটা হাতে নিয়ে বারবার স্ক্রিনের দিকে তাকায়। ঈশানের নামটা দেখা যায় না কোথাও। একসময় যে ছেলেটা দিনের শুরু থেকে রাত পর্যন্ত একটানা তুলির সঙ্গে কথা বলতো, এখন সেই ছেলেটাই অজানা অজুহাতে দূরে সরে যাচ্ছে। তুলির বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে ওঠে প্রতিদিন। কেন এমন করছে ঈশান? আমি কি কিছু ভুল করেছি? এই প্রশ্নগুলো যেন মাথার ভেতর ঝড় তোলে বারবার। সেদিন বিকেলে ভার্সিটির ক্যাম্পাসে হালকা বাতাস বইছিল, সবাই গ্রুপে বসে গল্প করছিল। তুলি একটু দূরে বেঞ্চে বসে ফোনে তাকিয়েছিল, কিন্তু মনটা অন্য কোথাও। হঠাৎ দূর থেকে ঈশানকে দেখতে পেল। ওর মুখে একদম সে হাসিটা নেই যা তুলি ভালোবাসে। তুলি উঠে দাঁড়ালো, ধীরে ধীরে এগিয়ে গেল ওর দিকে। ঈশান, ওহ তুলি, কেমন আছো? তুমি তো আজকাল দেখা দাও না, ফোন ধরো না, এমনকি মেসেজের রিপ্লাই দিতেও দেরি করো। কি হয়েছে বলো তো? আমাকে ইগনোর করছো কেন? ঈশান একটা ছোট্ট নিঃশ্বাস ফেল, কপালে চুলে হাত চালিয়ে বলল, তুমি ভুল বুঝছো রে, আমি একটু ব্যস্ত আছি এই কদিন, কিছু প্রজেক্ট, কিছু কাজ। না ঈশান, আমি ভুল বুঝছি না। আমি তোমার চোখে সেই আগের আলোটা পাই না, তোমার কথায় আগের উষ্ণতা নেই। তুমি আগের মতো আমার সঙ্গে সময় কাটাও না, হাসো না, কথা বলো না। তুমি বদলে গেছো। ঈশান একটু চুপ করে রইল, তারপর ঠান্ডা গলায় বলল, সব সময় তো একরকম থাকা যায় না তুলি, কিছু সময় নিজের মতো থাকতে হয়। তুলির বুকটা হঠাৎ ভারী হয়ে গেল, চোখে পানি চলে এলো। নিজের মতো থাকলে আমায় ভুলে যেও না ঈশান। আমি কিন্তু তোমার মতো না, আমি পারি না তোমাকে ছাড়া থাকতে। ঈশান তাকিয়ে রইল তার দিকে, কিন্তু কোনো উত্তর দিল না, শুধু বলল, আমি পরে কথা বলবো, একটু কাজ আছে। তুলি কিছু বলতে চেয়েও থেমে গেল, চোখের কোণ বেয়ে নেমে এলো অশ্রু। সেই রাতে তুলি ফোনে স্ক্রিনে তাকিয়েছিল অনেকক্ষণ। অনলাইন দেখলো, ঈশানের রিপ্লাই নেই। সে লিখলো, ঈশান, তুমি কি সত্যিই আমার থেকে দূরে চলে যাচ্ছ? একটু পরেই দেখলো সিন, কিন্তু কোনো রিপ্লাই নেই। তুলির চোখ ভিজে গেল, সে ফোনটা বুকে চেপে চুপচাপ ফিসফিস করে বলল, তুমি জানো না ঈশান, তোমার একটুখানি সময় না পেলে আমি কেমন শূন্য হয়ে যাই। তারপর সে বারান্দায় গিয়ে দাঁড়ালো, চাঁদের আলোয় ভিজে থাকা আকাশের দিকে তাকিয়ে বলল, তুমি যদি সত্যি ব্যস্ত থাকো, অন্তত একবার বলো তুমি এখনো আমাকে আগের মতো ভালোবাসো। আমি শুধু সেটাই শুনতে চাই। বাতাস কেমন হালকা শব্দ তুলল, যেন সান্ত্বনা দিতে চাই, কিন্তু তুলির বুকের ভেতরটা তখন নিঃশেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। পরদিন সকালে ঈশান ভার্সিটিতে আসলো, তুলির দিকে তাকানি। তুলি শুধু তাকিয়েছিল দূর থেকে, একটা মানুষকে ধীরে ধীরে দূরে চলে যেতে দেখা। তার যে কষ্টে কিছু হয় না হয়তো। বেশ কিছুদিন ধরে তুলির শরীরটা কেমন যেন দুর্বল লাগছিল, মাথা ঘুরে যাওয়া, বমি বমি ভাব, খাবার মুখে না রোচা। প্রথমে ভেবেছিল হয়তো ঘুম ঠিকমতো না হওয়ার জন্য, কিন্তু আজ সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখে ওর বুকটা ধক করে উঠল। মুখ ফ্যাকাশে, চোখের নিচে কালছে ছাপ, কেমন যেন বদলে গেছে নিজেকে মনে হলো। সেদিনই চুপি চুপি একে গেল কাছের ক্লিনিকে। টেস্ট রিপোর্ট হাতে পেয়ে তার শরীরটা কেঁপে উঠল। রিপোর্টের পাতায় লেখা প্রেগনেন্সি পজিটিভ। তুলি মনে হলো চারিদিকে বাতাস হঠাৎ ভারী হয়ে গেছে, চোখের সামনে অন্ধকার নেমে এলো। ওর হাত কাঁপতে লাগলো, বুকের ভেতরটা ঝড়ের মতো ধকধক করছিল। না না, এটা সত্যি না, এটা হতে পারে না। চোখে পানি আর আটকাতে পারল না তুলি। মুহূর্তেই ওর মনে পড়ল ঈশানের মুখটা, যে ছেলেটার জন্য এতটা বিশ্বাস, এতটা ভালোবাসা। সে এখন কোথায়? ওর কণ্ঠ কাঁপতে কাঁপতে ফোনটা কানে তুলল। ঈশান, বলো জান। আমার তোমার সঙ্গে খুব দরকারি কথা আছে, প্লিজ এখনই দেখা করো। কেন, কি হয়েছে? প্লিজ জিজ্ঞাসা করো না, শুধু দোয়া করো, নদীর পাড়ে আসো। ওপাশে কিছুক্ষণের নীরবতা,
তারপর ঈশানের কণ্ঠ ঠান্ডা সুরে ভেসে এলো। আচ্ছা ঠিক আছে, আসছি। বিকেলের হালকা রোদে নদীর পানি চিকচিক করছিল। তুলি একা দাঁড়িয়ে দুহাত ওড়নার কোণা শক্ত করে চেপে রেখেছে। দূর থেকে ঈশানকে আসতে দেখে তার চোখ ভিজে উঠল। ও কিছু না ভেবে দৌড় গিয়ে ঈশানকে জড়িয়ে ধরল। কাঁপা কণ্ঠে বলল, কি হয়েছে, কাঁদছো কেন? তুলি থরথর হাতে রিপোর্টটা এগিয়ে দিল। ঈশান, আমি প্রেগনেন্ট ঈশান। কিছুক্ষণের জন্য চারপাশে যেন নিস্তব্ধতা নেমে এলো। ঈশানের মুখে ধীরে ধীরে একরকম বাঁকা হাসি ফুটে উঠল। তুলি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল। তুমি হাসছো কেন ঈশান? আমি এমন একটা খবর দিলাম আর তুমি... তাহলে আমি কি করব এখন? মানে তুমি কি করবে? মানে তুমি আমাকে এখন বিয়ে করবে, তাই না? না হলে আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? আমি তো চাই তুমি সমাজে মুখ দেখাতে না পারো। কি বলছো তুমি ঈশান? এটা কেমন কথা? ঠিকই বলছি তুলি। তুমি ভেবেছিলে আমি তোমার প্রেমে পাগল। না তুলি, আমি শুধু একটা প্রতিশোধ নিচ্ছিলাম। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? তোমার জন্য আমার ভাই পরিবারের কাছ থেকে আজ অনেক দূরে। তোমার জন্য আমার ভাই সুইসাইড করেছে, তাই আমি তোমার থেকে প্রতিশোধ নিয়েছি। না, এটা মিথ্যে। তুমি এমন হতে পারো না ঈশান। তুমি ভেবেছিলে আমি ভালোবাসি তোমাকে, কিন্তু না, আমি শুধু তোমার চোখের জল দেখতে চেয়েছিলাম। তুলির পা কাঁপতে লাগলো। ওর চোখের পানি মাটিতে পড়ল। মুখে শুধু একটাই কথা, তুমি আমার সঙ্গে এটা করলে ঈশান? যেমন কষ্টে আমার মা বেঁচে আছে আজও, তেমন কষ্টে তুই বাঁচবি তুলি, সেটাই আমার প্রতিশোধ। তুমি তোমার ভাইয়ের মৃত্যুর জন্য আমাকে কেন দোষ দিচ্ছ ঈশান? আমি কি করেছি? সব তো তুই করেছিস। আমি আর নিশান ছিলাম যমজ। আমার ভাই তোকে ভালোবাসতো, পিছন পিছন ঘুরতো। আর তুই কি করতি? তুই ওকে সবসময় অপমান করতি, ছোট করতি। আমার ভাই তোকে কত পাগলের মতোই না ভালোবাসতো। তোর কি একবারও মায়া হয়নি ওর জন্য? ও তো দিন রাত তোর কথাই ভাবতো, আমাকে সারাক্ষণ তোর কথা বলতো। কিন্তু ও সেদিন তোকে টিচ করতে নয়, তোকে টিচের হাত থেকে বাঁচাতে চেয়েছিল। কিন্তু তুই কি করলি? তুই ভুল বুঝে সবার সামনে ওকে জুতাপিটা করলি। আমার ভাই এত বড় কষ্ট, লজ্জা, অপমান আর নিতে পারিনি। ও সেদিন বাড়িতে এসে সুইসাইড করে। আমিও মনে মনে প্রতিজ্ঞা করি, কিসের এত দেমাগ তোর? তোর সব দেমাগ, অহংকার আমি মাটিতে গুড়িয়ে দিব। আজ আমি সফল। আমি পেরেছি তোকে ভেঙে দিতে। তুলি এতক্ষণ নিস্তব্ধ হয়ে শুনছিল সব কিছু। ও ভাবতেই পারেনি যে ঈশান নিশানের ভাই। ও তো দুজনকে একই মনে করেছিল। ও তো নিশান ভেবেই ঈশানকে ভালোবেসেছে। তাহলে কেন ওকে ঠকালো? এখন কি করবে? কিভাবে বাঁচবে? সমাজের চোখে কিভাবে মুখ তুলে তাকাবে? ঈশান চলে যেতে নিলেই তুলি তার পা জাপটে ধরল। প্লিজ ঈশান, তুমি যেও না। তুমি বিয়ে না করলে আমি কিভাবে বাঁচবো? আমার বাবা মা, সমাজ, আত্মীয় স্বজন সবাই আমাকে ছিছি করবে। এই মুখ আমি কাউকে দেখাতে পারবো না ঈশান। আমি কথা দিচ্ছি, আমি তোমার বাড়ির কাজের লোক হয়ে থাকবো, তবুও তুমি আমাকে বিয়ে করো। তোর মতো অহংকারী কালনাগিনীর আমার দরকার নেই। আমি তো এমন দিনটা দেখার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছি। কতটা কষ্ট বুকে নিয়ে আমার ভাইটা মারা গেছে ভাবতে পারছিস? আমার ভাই তোর জন্য ভেতর ভেতর কতটা ছটফট করেছে। কখনো বোঝার চেষ্টা করিস নাই ওকে। আজ এটা তোর প্রাপ্য। নদীর হাওয়ায় আজ কেমন এক ঠান্ডা নিস্তব্ধতা ছড়িয়ে আছে। আকাশে মেঘ জমেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, যেন প্রকৃতিও কান্না চেপে রেখেছে। তুলি এখনও দাঁড়িয়ে আছে সেই জায়গায়। হাতে চেপে ধরা রিপোর্টের কাগজ এখন ভিজে গেছে চোখের জলে। ঈশান পেছন ফিরে হাঁটছে ধীরে ধীরে, বিন্দুমাত্র দয়া নেই মুখে। তুলি দৌড়ে গিয়ে ঈশানের সামনে দাঁড়িয়ে পড়ল। চোখ দুটো লালচে ফুলে গেছে। ঈশান প্লিজ আমার দিকে একবার তাকাও। ফাঁকা কথা রেখে দাও তুলি, এখন কিছু বলার নেই। ঈশান, আমার নিজের অজান্তেই ভুল হয়ে গেছে। আমি জানতামই না তোমার ভাইয়ের সাথে এত বড় অন্যায় করেছি আমি। তুমি যদি রাগ করো, গালি দাও, আমি নেব সব, কিন্তু এমন করে চলে যেও না সোনা। তুমি জানো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিও না ঈশান। তুমি আমাকে ভালোবাসতে না ঈশান? ঈশান প্লিজ ফিরে এসো। ঈশান, আমি বাঁচবো না এভাবে। আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিও না। আমাকে শাস্তি দাও ঈশান, শুধু চলে যেও না। ঈশান থেমে একবার তাকালো, চোখে এক ঝলক দ্বিধা, তারপর আবার কঠিন মুখে পেছন ফিরল। তুই যেভাবে আমার মাকে কাঁদিয়েছিস,
তোর চোখ দিয়েও সেদিন জল পড়ুক তুলি, এটাই আমি চেয়েছি। তুমি আমাকে ভালোবাসতে না ঈশান? ভালোবাসি কিনা জানি না, কিন্তু প্রতিশোধ তার চেয়েও বড় হয়ে গেছে। তারপর আর একবারও পেছনে না তাকিয়ে চলে গেল ঈশান। তুলি মাটিতে বসে পড়ল। ওর চোখের পানি মাটিতে মিশে যাচ্ছিল, কণ্ঠ থেকে শুধু একটা শব্দই বেরোচ্ছিল, ঈশান প্লিজ ফিরে এসো। কিন্তু নদীর ওপার থেকে কেবল বাতাসের শস্য শব্দ ভেসে এলো। তুলির চারপাশ অন্ধকারে ঢেকে গেল। একটা মেয়ের হৃদয় ভাঙ্গার শব্দ নিঃশব্দে হারিয়ে গেল রাতের আকাশে। রাত গভীর, চারিদিক নিস্তব্ধ, কেবল ঘড়ির টিকটিক শব্দটা শোনা যায়। চোখ বন্ধ করে ঘুম আসছে না ঈশানের। বালিশের উপর মুখ রেখে এক দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে আছে। মনে বারবার ভেসে উঠছে তুলি সেই কাদা চোখ, কাপা ঠোঁট আর অসহায় কণ্ঠের সেই শব্দগুলো। ঈশান আমি বাঁচবো না এভাবে, আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিও না। ঈশান কপাল চেপে ধরল, মাথার ভেতর যেন এক ঝড় বইছে। আমি কি ঠিক করেছি? একটা মেয়েকে এমন অবস্থায় একা ফেলে আসা, এটা কি সত্যি আমার প্রতিশোধ? চোখের সামনে ভেসে উঠল তুলির মায়া মেশানো মুখ। তার ঠোঁট কাঁপছে, চোখে জল জমে আছে। তবু ও বলেছিল, আমাকে শাস্তি দাও ঈশান, শুধু চলে যেও না। না না ঈশান, তুই দুর্বল হবি না, তুই ভুলে যাবি না ও কি করেছিল। কিন্তু পরক্ষণেই তার বুকের ভেতর যেন কেউ পাথর চেপে বসে। প্রতিশোধ নিতে গিয়ে কি আমি নিজের বিবেকটাই হারিয়ে ফেলেছি? চোখ বন্ধ করতে তুলির মুখ ভেসে ওঠে আবার, হাসি মিশ্রিত মুখ। একসময় যে মুখে সে সুখ খুঁজছিল, এখন সেই মুখে সে কান্না দেখছে। ঈশান ধীরে ফিসফিস করে, তুলি, আমি চেয়েছিলাম তোমার চোখে জল দেখতে, কিন্তু এখন আমার বুকেই সেই জল ঝরছে। আমি মনে হয় অভিনয় করতে করতে তোমার প্রেমে পড়ে গেছি। এক মুহূর্তের জন্য ওর চোখ বেয়ে ফোঁটা জল গড়িয়ে পড়ে বালিশে। ও বুঝতে পারে না ও কাঁদছে নিজের জন্য নাকি তুলির জন্য। না, এখনই না, কিছুদিন কষ্ট পাকো, তারপর আমি সব ঠিক করে দেব। এই বলে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে ঈশান, কিন্তু ঘুম আসে না। আর অন্যদিকে তুলির ঘরটায় বাতি নিভে আছে, শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে তুলির মুখে পড়ে। ওর চোখে নিচে শুকনো অশ্রুর দাগ। তুলি কাপা কণ্ঠে ফিসফিস করে, ঈশান তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি, আমি তোমাকে হারাতে পারবো না সোনা, কিন্তু তুমিই তো ফেলে দিলে আমাকে। ওর চোখে হঠাৎ একটা অদ্ভুত শূন্যতা ভর করে। ও নিচু স্বরে বলে, আমি এখন কি নিয়ে বাঁচবো? আমার ভেতরে তোমার একটা অংশ বেড়ে উঠছে, অথচ তুমি নেই আমার পাশে। চোখের জল আবারও ঝরে পড়ে বালিশে। ওর কণ্ঠ কাঁপে, তবু একটানা বলে যায়, সমাজের চোখে কলঙ্কিনী হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক সহজ। বাইরে হালকা বাতাস বইছে। চাঁদের আলোয় একা তুলি বসে আছে নিস্তব্ধতায়। আর দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠছে, যেন সেই কান্নার প্রতিধ্বনি প্রতিশোধের গল্পে মিলিয়ে যাচ্ছে। ভোরের ঠান্ডা হাওয়ার জানালার পর্দা নেড়ে দিচ্ছে। ঈশান তখনও ঘুমে ডুবে আছে। হঠাৎ ফোনটা কেঁপে ওঠে টেবিলের উপর। ঘুম যাওয়ানো স্ক্রিনে তাকিয়ে দেখল রাব্বি কলিং। ঘুমো ঘুমো গলায় ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কাপা কণ্ঠে রাব্বি বলল, ভাই একটা খারাপ খবর আছে ভাই। খারাপ খবর মানে? সকাল সকাল কি শুরু করছিস তুই? তুলি আপু সুইসাইড করেছে। ঈশান এক মুহূর্তের জন্য জমে গেল। হৃদস্পন্দন থেমে যাওয়ার মতো অবস্থা। সে হঠাৎ লাফিয়ে উঠে বসল। কি বললি তুই? পাগল নাকি তুই? এসব আজে বাজে কথা বলিস না রাব্বি। ভাই আমি মিথ্যে বলছি না, রুহি আপু ফোন দিয়ে কাছে বললো তুলিকে নাকি ঘরে ফ্যানের সাথে ঝুলতে থাকে দেখেছে ওর মা। এখন সবাই তুলির বাড়িতে, ভাই তুই চলে আয়। ফোনটা হাত থেকে ছিটকে পড়ে গেল মেঝেতে। ঈশান হতভম্ব হয়ে বসে রইল। তারপর যেন হঠাৎ পাগলের মতো উঠে দাঁড়ালো। তার হুড়ো করে জামা গায়ে দিল আর ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে। রাস্তা জুড়ে তার দৌড়। কারো মুখ, কারো আওয়াজ কিছুই শুনতে পাচ্ছি না, শুধু একটা কথাই কানে বাজছে, তুলি আপু সুইসাইড করেছে। তার নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। বুকের ভেতর যেন কেউ লোহার হাতুড়ি দিয়ে আঘাত করছে। অবশেষে দৌড়ে পৌঁছালো তুলিদের বাড়িতে। চারপাশে মানুষের ভিড়, কান্নার শব্দে বাতাস ভারী। ঘরে ঢুকে ঈশান হোঁচট খেয়ে থেমে গেল। সাদা চাদরে ঢাকা তুলির নিথর দেহটা মাটিতে রাখা, মুখটা ফ্যাকাশে, ঠোঁটে হালকা নীল ছায়া, চোখ দুটো বন্ধ, যেন একটু পরে জেগে উঠবে। ঈশান এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। কাপা হাতে তুলির মুখ থেকে চাদর সরিয়ে বলল, জান আমি এসেছি, ওঠো না প্লিজ, চোখ খুলো একবার, শুধু একবার তাকাও আমার দিকে।
কোনো সাড়া নেই, নিস্তব্ধতা যেন তার বুকের ভেতর ছুরি মেরে গেল। সে কাপা গলায় ফিসফিস করে বলল, আমি তো শুধু একটু প্রতিশোধ নিতে চেয়েছিলাম জান, একটু কষ্ট দিতে চেয়েছিলাম তোমাকে। আমি ভাবিনি তুমি এতটা ভেঙে পড়বে। আমি তো ভেবেছিলাম কয়েকদিন পর সব ঠিক করে দিব। তুমি আমাকে ক্ষমা করার সুযোগটাও দিলে না কেন জান? তার গলা ভেঙে কান্না আসলো। সে তুলির নিথর হাত দুটো নিজের হাতে চেপে ধরল। আমি তোমাকে ভালোবাসি জান, শুনতে পাচ্ছ না? আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমি তোমার মতো কাউকে জীবনে পাইনি, পাবো না। আমি বোকা ছিলাম জান, ভয়ানক বোকা। তার চোখে পানি ঝরতে লাগলো। তুলির মুখে বাইরে থেকে কেউ চিৎকার করে বলল, ঈশান বের হও, মেয়েটা মারা গেছে, এখন কিছু করা যাবে না। তুমি ফিরে আসো তুলি, আমি তোমাকে নিয়ে আবার শুরু করব। আমি বিয়ে করব তোমাকে, সবাইকে জানাবো তুমি আমার বউ। শুধু চোখ খুলে একবার হাসো প্লিজ। চাঁদের ওপর ফোঁটা ফোঁটা পানি পড়ছে। ঈশানের চোখের অশ্রু, আর পাশে পড়ে আছে তুলির একটা চিঠি, তাড়াহুড়ো করে লেখা, চোখের জলে ভেজা কাগজে লেখা কয়েকটি লাইন। ঈশান, আমি জানি তুমি এখন আমাকে ঘৃণা করো, কিন্তু আমি তোমাকে এখনো ভালোবাসি। আসলে ঠিক তোমাকে নয়, সেই ছেলেটাকে যে আমার পেছন পেছন সব সময় ভালোবাসি ভালোবাসি বলতো। আমি তো তোমার প্রেমে পড়েছিলাম, আমি তো জানতামই না তুমি সে। আমি তো তাকে মনে করি তোমাকে ভালোবেসেছিলাম ঈশান। আমি তোমাকে খুব ভালোবেসেছিলাম। তুমি আমার রাগ, আমার অভিমান, আমার সব কিছু। আমার মধ্যে যদি কোনো ভুল থেকেও থাকে, বিশ্বাস করো আমি তোমারই ছিলাম, তোমারই আছি। হয়তো এবার শান্তি পাবে তুমি, কারণ আমি আর এই পৃথিবীতে থাকবো না। তুমি নিশ্চয়ই খুব খুশি হয়েছো, তাই না? তুমি তো চেয়েছিলে আমি পৃথিবীতে কলঙ্কিনী হয়ে বেঁচে থাকতে না পেরে ধুকে ধুকে মরে যাই। দেখো, আমি সত্যিই কলঙ্কিনী হয়ে বাঁচতে পারলাম না। আসলে পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টের ব্যাপার এটাই, সন্তানের আসার খবর শুনেও পৃথিবীর কাউকে জানাতে না পারাটা। আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল ঈশান। আমার মনে হচ্ছিল সবাই আমার সন্তানকে বলতো তোর বাবা নেই, তোর মা নষ্টা। আমি এটা কি করে সহ্য করতাম ঈশান? কিছুতেই সহ্য করতে পারতাম না, কারণ আমি তো ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম। হয়তো আমার কপালে ভালোবাসাটাই লেখা ছিল না, লেখা ছিল কারো প্রতিশোধ। হয়তো ভালোবাসা না, প্রতিশোধের অংশ হলাম আমি। তুমি ভালো থেকো ঈশান, আমি চাই তুমি সারা জীবন ভালো থাকো। শুধু এই প্রতিশোধের অংশটাতে মন থেকে মুছে ফেলো। ঈশান চিঠিটা বুকে চেপে নির্বাক হয়ে গেল। তার চোখের ভেতর এখন শুধু একটাই চাওয়া, আর একবার যদি সময়টা ফেরানো যেত, আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইতাম জান। কিন্তু তুমি আমাকে সেই সুযোগটাও দিলে না। আমি সত্যি পাপিষ্ঠ, বড় পাপিষ্ঠ। কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নই আমি। তাই তো আমাকে একা করে দিয়ে চলে গেলে তুমি। 5 বছর পরে বাতাসে আজ হালকা শীতের পরশ, চারিদিকে নিস্তব্ধ, শুধু শুকনো পাতার মৃদু শব্দ। পুরনো কবরস্থানের গেটের সামনে থেমে গেল ঈশান। সঙ্গে আছে তার স্ত্রী আনিকা, দুজনের হাতে সাদা ফুলের তোড়া। পথটা পেরিয়ে ঈশান ধীরে ধীরে এগিয়ে গেল সেই পরিচিত জায়গার দিকে। পাশাপাশি দুটি কবর, একটিতে ছোট্ট পাথরে লেখা তুলি রহমান 1999 থেকে 2020, আরেকটিতে লেখা নিশান ইসলাম, ঈশানের যমজ ভাই 2000 থেকে 2019। দুটো কবরের মাঝখানে দাঁড়িয়ে ঈশান হাঁটু গেড়ে বসলো। হাতে থাকা ফুলগুলো দুটো কবরে আলতো করে রাখলো, তারপর নিঃশব্দে মাটি ছুঁয়ে বলল, তোমরা দুজনেই আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ ছিলে জানো তো। কিন্তু দেখো ভাগ্যের কি পরিহাস, তোমরা কেউই আজ আমার জীবনে নেই। তার কণ্ঠ ভারী হয়ে গেল। শীতল বাতাসে তার নিঃশ্বাস জড়িয়ে কাঁপছে। আনিকা পাশে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে রইল ঈশানের দিকে, তারপর ধীরে ধীরে বলল, তুমি এখন ওদের খুব ভালোবাসো তাই না ঈশান? ঈশান কিছুক্ষণ চুপ থেকে মৃদু হাসলো, চোখের কোণে জমে থাকা জল মুছে ফেল। হ্যাঁ ভালোবাসি, হয়তো সারা জীবন ভালোবাসবো। তাদের কথা একদিন না ভাবলে মনে হয় আমার জীবনটা অসম্পূর্ণ। মনে হয় আমার ভেতরে কিছু একটা শূন্য পড়ে আছে। আনিকার চোখে হালকা কষ্টের ছায়া, নরম কণ্ঠে বলল, আর আমি, আমাকে ভালোবাসো না তুমি? ঈশান তাকালো ওর চোখের দিকে, তারপর আলতো করে আনিকাকে কাছে টেনে নিল। তুমি তো আমার জীবনে ফিরে আসা মানে বেঁচে থাকার কারণ। ওরা চলে যাওয়ার পর তুমি না এলে আমি হয়তো আজ বেঁচে থাকতাম না। আনিকা, মাও চলে গেছে 1 বছর হলো, সব কিছু হারিয়ে ফেলেছি আমি। তুমি না থাকলে আজ আমার পৃথিবীটা একেবারে ফাঁকা হয়ে যেত। আনিকার চোখে জল এসে গেল। ঈশান ওর কপালে চুমু খেয়ে বলল, আমি এখন শুধু তোমার জন্যই বাঁচি।
কিন্তু আমার হৃদয়ের গভীরে কিছু স্মৃতি আছে, কিছু মুখ আছে যেগুলোকে আমি কোনো দিন মুছে ফেলতে পারবো না। তারা আমার দুঃখ, আমার অপরাধ বোধ, আমার ভালোবাসার অংশ হয়ে গেছে। দুজনেই নিঃশব্দে দাঁড়িয়ে রইল দুই কবরের পাশে। বাতাসে হালকা ফুলের ঘ্রাণ, পাখির মৃদু ডাক, আর সেই অদ্ভুত নিস্তব্ধতা, যেন তুলি আর নিশান এখনো ঠিক পাশেই আছে। আনিকা ঈশানের হাতটা ধরল। ঈশান মাটির দিকে তাকিয়ে আসতে বলল, তুলি, নিশান, তোমরা শান্তিতে থেকো। আমি এখনো প্রতিদিন তোমাদের কথা ভাবি। আর জানো, তোমরা না থাকলে আমি আজ এতটা বুঝতে পারতাম না ভালোবাসা মানে আসলে কি। হালকা বাতাস বয়ে গেল, তুলি কবরের উপর রাখা ফুলের পাপড়িগুলো উড়ে গেল ঈশানের হাঁটু ছুঁয়ে। সে মৃদু হেসে বলল, বুঝতে পারছি তুমি রাগ করনি জান, তুমি এখনো আমার কাছে আছো, অন্য রূপে, অন্য আলোয়। তারপর হাত রেখে প্রার্থনা করলো। চোখ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু, যেন ঈশানের মনে আবার প্রিয় দুজনের ছবি ভেসে উঠল। ঈশান মুচকি হেসে মনে মনে বলল, তোমরা চিরদিন আমার হৃদয়ে আছো, থাকবে যতদিন আমার নিঃশ্বাস আছে। ভালো থেকো। তো দর্শক, আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর অপেক্ষা করুন পরবর্তী গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।